প্রায় এক সপ্তাহ পরে ঈশানের দেখা পেল বন্ধুরা। এতদিন কোথায় ছিল, কি করছিল, কেউ কোনো খোঁজ খবর নেয়নি। আর নিবেই বা কেন? কয়েক মাস যাবৎ ওর এরকম স্বভাবটাই যেন হয়ে গেছে। গার্লফ্রেন্ড পেয়ে যেন বন্ধুদের ভুলতেই বসেছে। কোথায় এত বড় একটা ফ্রেন্ড সার্কেল ছিল, 6 থেকে 7 জন ফ্রেন্ড এক জায়গায় কলেজ ক্যাম্পাসে বসে আড্ডা দিত, সেটা হয়তো ভুলে গেছে। কেমন করে ডিস্টার্ব করতে চাইলো? এই বিষয়টা নিয়ে ঈশানের তেমন কোনো মাথা ব্যথা না থাকলেও ঈশানের বন্ধুদেরও তেমনটা নেই। প্রথম দিকে ঈশানের বেস্ট ফ্রেন্ড মেহেদি এই বিষয়টা নিয়ে ওকে এক্সপ্লেন করতে বললে মেহেদিকে তেমন কোনো কিছু বলতো না। তারপর যখন বলেছিল নীলা নামের একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছে, মেহেদি জাস্ট অবাক হয়েছিল। এটা ভেবে যে ছোটবেলা থেকে যাকে বেস্ট ফ্রেন্ড ভেবে এসেছে, সে ফ্রেন্ড নাকি একটা রিলেশনে জড়িয়েছে, তাও ওকে বলেনি। মেয়েটার সম্পর্কে মেহেদি তারপর নিজেই খোঁজখবর নিয়েছিল। জানতে পেরেছে মেয়েটা অতটাও বেশি ভালো নয়, ব্যাকগ্রাউন্ডটা খুব একটা বেশি সুবিধার নয়। তাই বারবার বারণ করেছিল, কিন্তু ছেলেটা কথা শোনেনি। উল্টো সেদিন মেহেদিকে বলেছিল, তোর সমস্যাটা কোথায় আমাকে একটু বলবি? আমি ওর সাথে রিলেশনে জড়িয়েছি সেটাই, নাকি তোকে জানাইনি, না জানিয়ে সবটা করে ফেলেছি সেজন্য? তোর এমন কেন মনে হলো হঠাৎ করে? না মনে হবার তো কোনো কারণ দেখছি না। তাছাড়া তোকে জানাইনি সেটা যে তোর খুব বেশি ভালো লাগেনি আমি বুঝতে পারছি। যবে থেকে শুনেছিস তবে থেকেই দেখছি মুখটা গোমরা করে রেখেছিস। এখন আবার নিজেই খোঁজখবর নিয়ে এসে বলছিস ও ভালো নয়, ওর এই ছিল সেই ছিল। দেখ, ব্যাকগ্রাউন্ডে কি আছে না আছে আমি সেটা দেখতে চাই না। মানুষের লাইফে আগে পরে অনেক কিছুই হয় আর হবে। আগে ওর লাইফে কি ছিল সেটা আমি জানতে চাই না, তবে পরে যে শুধু আমি থাকবো সেটা আমি কিছু জানতে চাই না। তুই যেমনটা ভাবছিস আমি তেমন কিছু নয় রে। আমি তোর ভালোর জন্যই। আমার ভালোর জন্যই আমার গার্লফ্রেন্ডকে আমার সামনে বাজে বানানোর চেষ্টা করছিস, তাই তো? আমি সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। তবে একটা কথা, তুই ওকে যতই আমার সামনে ছোট করার কিংবা উল্টাপাল্টা কিছু বলে বোঝানোর চেষ্টা করিস, সেটা কিন্তু তেমনটা হবে না। তুই নিজেও রিলেশন করিস না আর আমাকেও করতে দিস না, এটাই হচ্ছে তোর চিন্তা ভাবনা। আর যেন আমি কোনো রিলেশনে না জড়াই আর তুই নিজেও জড়াবি না, সেজন্য তোর চিন্তা ভাবনাটাই এমন। তোর এমন কেন মনে হলো হঠাৎ করে? আমি কখনো বারণ করেছি? বলছি তোকে কোনো মেয়েকে পছন্দ করতে পারবি না, কিংবা তার সাথে রিলেশনে যেতে পারবি না। মুখে বলিসনি, কিন্তু তোর কার্যক্রমে সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। আমার কাজকর্মে বোঝা যাচ্ছে, এখন আমি তোর কাছে বোঝা হয়ে গেলাম। মেয়েদের মতো কথা বলিস না তো। তুই আমার বোঝা হতে যাবি কেন? তুই আমার ফ্রেন্ড, ফ্রেন্ডের মতো থাক। আর এমন কিছু করিস না যার জন্য তোর সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়। হ্যাঁ সেটাই, এই কয়েকটা দিনেই সেটা বুঝতে পেরেছি। আর আজকে তোর বিহেভিয়ারে খুব ভালো করেই বুঝে গেছি। ওই দিনের পর পুরো একটা মাস ঈশানের সাথে মেহেদির সাথে ঈশানের তেমন করে কথা হয়নি। দেখা হলে কথা বলেছে। মেহেদি বুঝতে পেরেছে ঈশানের বিষয়টা নিয়ে রেগে আছে। মেহেদি মনে প্রাণে চাইছে ওর গার্লফ্রেন্ডের আসল চেহারাটা বেরিয়ে আসুক। আজ বাদে কাল যখন ব্রেকআপ হবে, আবার অন্য কোনো ছেলের সাথে মেলামেশা শুরু করবে, তখন হয়তো ঈশান বুঝতে পারবে যে মেয়েটা কতটা ধূর্ত। এক সপ্তাহ পরে যখন সবার সাথে ঈশানের দেখা হলো, ঈশান কলেজে এসে ওদের আড্ডায় আসলো। সবাই হাসাহাসি করে কথা বলছিল। এরই মাঝে ঈশান এসে একটা জায়গা দখল করে বসলো আর সবার উদ্দেশ্যে বলল, কি রে, কি ব্যাপার? সবাই আমাকে রেখে হাসাহাসি করছিস যে? আর কি এমন বিষয়ে কথা হচ্ছে যার জন্য এত হাসছিস তোরা? তোর কি আর আমাদের খোঁজ খবর নেওয়ার সুযোগ আছে? আর সময় নেই তো, তোকে ছাড়াই আড্ডা দিতে হচ্ছে। তুই এমন কেউ নয় যে তোকে সাথে করে নিয়ে বয়ে বেড়াতে হবে। তোর তো বয়ে বেড়ানোর মতো কেউ একজন আছে, তাই না? তাহলে খামোখা আমরাই কেন? আমরা তোকে বারবার বলে কয়ে এখানে আনবো। কি রে, তুই এমন করে কথা বলছিস কেন? এতদিন পর আসলাম, দেখি কি এরকম কথা শোনাচ্ছিস, নাকি তোদের স্বভাবটা এরকম হয়ে গেছে? তুই যেটা ভাবতে পারিস, তোর খারাপ লাগলে তাতে আমাদের কিছু যায় আসে না। শোন, তোর যদি খারাপ লাগতে পারে তাহলে আমাদেরও খারাপ লাগা আছে। সত্যিটা বললে সবার গায়ে সব সময় ফোসকা পড়ে, তাহলে তোর কেন পড়বে না? আর তুই যেটা করেছিস সেটাতে এর থেকে ভালো করে কথা আমি বলতে পারি না। কি হয়েছে বলতো, এরকম করে কথা বলছিস যে? তাহলে কেমন করে কথা বলবে? তুই যেমন করে বোঝাতে চাইছিস যে
আমরা তোকে ছাড়া আড্ডা দিচ্ছি? আমরা কি তোকে সারা জীবন ডেকে ডেকে এখানে আনবো? এমন একটা ভাব দেখাচ্ছিস যেন রোজ রোজ তুই আমাদের খোঁজ খবর নিস, অথচ আমরা নেই না। তুই তো নিজেই আমাদের থেকে দূরে থাকার চেষ্টা করেছিস। এমন একটা নাটক করেছিস যেন তোর সাথে আমরা যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম। বাকিটা তুই করেছিস, আবার এখন এসে এসব কথা বলছিস। হ্যাঁ, বুঝতে পেরেছি, আমি তেমনটা করেছি, কিন্তু তাই বলে এমন বলার কি আছে? তাছাড়া আমি গুরুত্বপূর্ণ কাজে। হ্যাঁ জানি, তোমার গুরুত্বপূর্ণ কাজটা কি। এত নাটক দেখাতে হবে না। তুমি কি নাটক দেখাবে সেটা আমার খুব ভালো করে জানা আছে। চুপ কর না ভাই, এতদিন পর এসেছে, ওর একটু খাতির কর। খামাখা এইসব কথা বলে কেন নিজেদের মধ্যে ঝামেলা করছিস? কিসের ঝামেলা করছি? এতদিন পরে এসে এমন একটা ভাব করছে যেন আমরা ওর সাথে যোগাযোগ করার চেষ্টাই করিনি। এমন একটা ভাব নিয়েছে যেন ওর থেকে বিজি আর এই পৃথিবীতে কেউ নেই। একটা মেয়েকে পেয়েই বন্ধুদের ভুলে গেছে। তুই এটা বলতে না পারলেও আমার মুখে কিছু আটকাবে না। এবার বেশি বেশি হয়ে যাচ্ছে শুভ। খামোকা তুই এইসব বিষয় নিয়ে কিন্তু ঝামেলা করছিস। থাম না ভাই, ওর কথাতে তুই কিছু মনে করিস না ঈশান। তুই বল কেমন আছিস? তোর তো আজকাল দেখাই পাওয়া যায় না, নাকি এখন আর বন্ধুত্বের কোনো দরকার নেই? তুইও শুরু করলি নাকি? খামাখা এসব কথা বলছিস। আমার কখনো এরকমটা মনে হয়নি, কিংবা আমি কখনো বলিনি আমার বন্ধুত্বের কোনো দরকার নেই। এমন কিছু না, তবে তোর কাজকর্মে এরকমটাই বোঝা যাচ্ছে। কয়েকদিন যাবৎ দেখছি যে আমাদের থেকে দূরে দূরে থাকছিস, আর পালিয়ে যেতে পারলেই যেন বাঁচিস। তাছাড়া তুই যেমন করে উধাও হয়ে গেছিস তাতে এরকমটাই মনে হচ্ছে। আমরা কিন্তু তোকে ডিস্টার্ব করছি না, তুই যেমন খুশি চলতে পারিস। না রে, একটু গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত ছিলাম, তাই আর কি। তাই বন্ধুদের ভুলে গেছিস? একটা মেয়েকে পেতে না পেতেই এমন করে তার মায়ায় জড়িয়ে গেছিস যে দুদিনের গার্লফ্রেন্ড পেয়ে পুরো ছোটবেলাটা যাদের সাথে কাটালি তাদের ভুলে গিয়েছিস। ঈশান আর কিছু বলতে পারল না। মেহেদি ব্যাগটা কাঁধে উঠিয়ে নিয়ে শুভকে বলতে লাগলো, তুই যদি ভেবে থাকিস তোর গার্লফ্রেন্ডের সাথে রিলেশন থাকাকালীন সময়ে তোর রিলেশনটা আমরা ভেঙে দিব, আমাদের কাছে আসলে আমরা তোকে উল্টো পাল্টা বোঝাবো, তাহলে সেটা তোর ভুল ধারণা। তোর গার্লফ্রেন্ড এমন কোনো বিশ্বসুন্দরী নয় যে যাকে তোর সাথে ব্রেকআপ করিয়ে দিয়ে আমি তার সাথে রিলেশনে যাব। আমার গার্লফ্রেন্ড আছে, তুই যেমন সবটা লুকিয়ে গেলি আমি তোকে আগেই বলে দিলাম, পরবর্তীতে আর বলতে পারবি না যে বলিনি। অবশ্য তোর সাথে এরকমটা না পূরণের সম্পর্ক আমাদের থাকবে বলে মনে হচ্ছে না। তবে যাই হোক, তোর ইচ্ছে হলে কথা বলিস, না হলে জোর জবরদস্তি করে বলতে হবে না। এরকম সপ্তাহে সপ্তাহে এসে একবার করে হাজিরা দেওয়ার দরকার নেই। ঈশান কিছু বলতে যাবে তার আগে মেহেদি শুভকে বলল, শুভ, ক্যান্টিনে যাবি তো চল। হ্যাঁ চল। মেহেদির এরকম দ্বারা কথাতে শুভ ওর পিছন পিছন গেল। ওদের বাকি বন্ধুরা বসে রইল। ঈশান মাথা নিচু করে বসে ভাবতে লাগলো, ওরা তো ঠিকই বলেছে। ও যেমন করে আজকাল উধাও হয়ে যাচ্ছে, ওই মেয়েটার পিছনে যেমন করে পড়ে আছে, তাতে করে ঈশানের দেখাই পাওয়া যায় না। ওর যেন হঠাৎ করেই কয়েকদিনের জন্য লাপাত্তা হয়ে গেছে। এবার শুভ আর মেহেদি দুজনের উপর কাঁধে হাত দিয়ে ক্যান্টিনে যেতে লাগলো। ঈশান পিছন থেকে ওদের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আগে হলে ওদের মধ্যে ঈশানও থাকতো, কিন্তু আজ নেই। কারণটা ও নিজেই। একটা মেয়ের জন্য হঠাৎ করে বেস্ট ফ্রেন্ডকে ভুলে গেল। শুভ মেহেদির এরকম কর্মকাণ্ডে হাতে লাগলো। ওকে হাসতে দেখে মেহেদিও বলল, কিরে, তুই আবার হাসছিস কেন? কি এমন হলো যার জন্য এরকম হেসে পাগল হয়ে যাচ্ছিস? তোর কর্মকাণ্ড দেখে আমাকে থামিয়ে দিয়ে ঠান্ডা মাথায় তুইও কি ইচ্ছা মতো ঝেড়ে দিলি। এর থেকে বেশি বলা উচিত ছিল। আমি হলে তো ওকে রাগীভাবে আরও শুনিয়ে দিতাম দু চারটে কথা। যে যেরকম কাজ করবে তাকে তেমন করেই জবাব দিতে হয়। ও এমন কোনো মহৎ কাজ করেনি যার জন্য ওকে ধনু দিয়ে পুজো করতে হবে। সেদিনের কথাগুলো আমার এখনও মনে আছে। আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেলেও আমার এতটা কষ্ট লাগতো না সেদিন ও যেসব কথা বলেছে। তবে যাই হোক, ও দুদিন বাদেই সবটা বুঝতে পারবে। আর আমিও সুযোগের অপেক্ষায় আছি। ওর গার্লফ্রেন্ড ওর কখন কোনো ফল পেলে সবটা প্রমাণসহ ওকে পাঠাবো, তখন নিজেই শিওর করে আসবে, বলবে বন্ধু তুই ঠিক বলেছিলি। তখন ওকে ইচ্ছে মতো কথা শোনাবো। তার মানে তুই চাস ওর গার্লফ্রেন্ডের সাথে ওর ব্রেকআপ হয়ে যাক?
না চাওয়ার কি আছে, ওই মেয়েটা ভালো না, মুখোশের পর্দা টেনে রেখেছে, তাই ঈশান বুঝতে পারছে না আমি কোনো বন্ধুর খারাপ চেয়েছি কখনো। আর ও তো আমার বেস্ট ফ্রেন্ড, তাহলে তাহলে ওর খারাপ আমি কি করে চাইবো? তুই বুঝতে পারছিস না যে ও একটা ট্র্যাপে জড়িয়ে গেছে? ওর আব্বুর টাকা পয়সা আছে, সেগুলো এখন শেষ হবে, সেই জন্য মেয়েটা ওর পেছনে উঠে পড়ে লেগেছে। তাই আমি সুযোগের অপেক্ষায় আছি, আর বাদবাকিটা উপরওয়ালার হাতে। এখন কথা না বলে চল ক্যান্টিনে গিয়ে কিছু খাই। মেহেদি আর শুভ ক্যান্টিনে বসে বসে কথা বলতে লাগলো। অন্যদিকে ক্লাসের ঘন্টা হতেই ঈশান ওর বন্ধুদের সাথে ক্লাসে আসলো। অনেক মেয়ে ঈশানের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। ছেলেটা দেখতে হ্যান্ডসাম কিনা। ক্লাসে আসতেই ঠিক তেমনটাই হলো। মেহেদি আর শুভ আসলো স্যার আসার প্রায় 1 মিনিট আগে। এসে পিছনের দিকটায় বসে দুজন হাসাহাসি করে কথা বলতে লাগলো। ঈশান আজকে বুঝে গেল যে ওর এরকম হুটহাট গায়েব হয়ে যাওয়ার কর্মকাণ্ডে বন্ধুরা খুবই বিরক্ত। আর বিরক্ত হবে নাই বা কেন? বেস্ট ফ্রেন্ডের সাথে এরকম করলে এরকম বিরক্ত হওয়াটাই স্বাভাবিক। দুদিনের কোনো মেয়েকে পেয়ে বন্ধুদের ভুলে গেল। গার্লফ্রেন্ড হলো পার্ট টাইম আর বন্ধু হলো এভরি টাইম। ঈশান একদিন সেটা নিজেই বলতো আর নিজেই ভুলে গেল। ওরা হাসাহাসি করে কথা বলছিল আর ঈশান সেটা বারবার আর চোখে তাকিয়ে দেখছিল। ওরা চাইছে ঈশান ওর গার্লফ্রেন্ড নিয়ে ভালো থাকুক, তবে সুযোগ পেলে ওর ভুলটাকে ভাঙিয়ে দিতেও দুবার ভাববে না। এমন করে আরও একটা মাস কাটলো। এরই মাঝখানে ঈশান মাসের শেষ সপ্তাহে যখন কলেজে আসলো, সেদিন খেয়াল করলো ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে কিছু ছেলে একটা সিনিয়র টাইপের মেয়েকে আটকে রেখেছে। এমন কিছু দেখেই ঈশান তাড়াহুড়ো করে এগিয়ে আসলো। খেয়াল করলো মেয়েটা ওদের থেকে সিনিয়র ব্যাচের, কারণ সিনিয়র ব্যাচের সাথে মেয়েটাকে বেশি দেখেছে। তাতে বুঝতে পারলো মেয়েটা সিনিয়র আর ছেলেগুলোকে জুনিয়র মনে হচ্ছে। তবে ছেলেগুলো বেশ সুবিধার নয়, ওদের কাজই এরকম বখাটের মতো ঘুরে ফিরে বেড়ানো আর এদিকে ওদিকে এসব আজে বাজে কাজ করা। আর এক দৃষ্টিতে ঈশান একবার দৃষ্টি ফিরিয়ে মেয়েটার দিকে তাকাতেই যেন আকাশ থেকে পড়ল। এ তো পুরোই নায়িকা। মেয়েটাকে আগে দূর থেকে খেয়াল করলেও কাছে থেকে দেখে বুঝতে পারল। মেয়েটাকে সহজ কথায় বলতে গেলে ন্যাচারাল বিউটি বলা যায়। একদম সাদা গোলাপের মতো চেহারা মেয়েটার চোখে পানি টলমল করছে। ঈশানকে ওদের পাশে দেখে একটা ছেলে ওদের মধ্যে থেকে বলতে লাগলো, এই যে হিরো, এখানে এসে কি করা হচ্ছে শুনি? আমাদের সাথে পাঙ্গা নেওয়ার ভুলটা কিন্তু করো না, তাহলে সেটার জন্য তোমাকেই পস্তাতে হবে। হ্যাঁ হ্যাঁ, প্রস্তুতি তো হবেই। আপনারা তো আমাদের বড় ভাই, তাই না? আপনাদের সাথে কি আর আমরা পেরে উঠবো? কি বড় ভাই, আপনারা যদি ওনার সাথে ঝামেলা না করতেন তাহলে ভালো হতো। এই ঝামেলা করবি মানে কি রে? সেই তখন থেকে দেখছি বড্ড বেশি পটর পটর করিস। তোর তো বেশ সাহস আছে বলতে হয়, নাহলে এরকম করে বলার সাহস কি করে হয় তোর? তবে দেখেই বোঝা যাচ্ছে মাথায় কোনো সমস্যা আছে, নাহলে এই মালটার জন্য আমাদের সাথে পাঙ্গা নেওয়ার মতো ভুলটা তুই করতে পারতি না বলছি। দেখ, উনি তোদেরও সিনিয়র আর আমারও সিনিয়র। আমি চাইছি না তোরা ওনার সাথে কোনো রকম মিসবিহেভ কর, তাতে আমাকে কোনো ঝামেলা করতে হোক। সমস্যা নেই ভাইয়া, আপনি এখান থেকে চলে যান। ওরা আমাকে যা বলার বলুক, আমার জন্য আপনাকে কোনো ঝামেলা করতে হবে না। কি বলছেন কি আপু? ওরা আপনার সাথে মিসবিহেভ করবে আর আমি কি না আপনাকে একা রেখে চলে যাব? কখনোই না। আজকে ওরা আপনাকে এরকম করে বাজে কথা বলবে আর কাল আরেকজনের সাথে এরকমটা করবে। এরকম করে ওদের ছেড়ে দিলে ওরা পার পেয়ে যাবে, তাই ওদের ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। এবার ওদের মধ্যে থেকে একটা ছেলে উঠে আসলো। ছেলেগুলো ঈশানের প্রায় সমবয়সী, কিন্তু এক ব্যাচ জুনিয়র। এবার প্রথম ছেলেটা যখন ঈশানকে ধাক্কা দিতে নিবে, ছেলেটার হাতটা শক্ত করে চেপে ধরলো আর মুড়িয়ে পিছন দিকটায় করে নিয়ে বলতে লাগলো, একদম না। ছোট হয়ে বড়দের গায়ে হাত তোলাটা কিন্তু মোটেও ঠিক না। তোদের এবার বড্ড বেশি ভুল হচ্ছে। বলছি যে ঝামেলা করিস না। আমার ফ্রেন্ড সার্কেল অনেক বড়, এই কলেজে কিন্তু বেশি দিন টেকার মতো অবস্থায় থাকবি না। কি করবি রে? তুই কি করবি? আমরা তোকে দেখে ভয় পেয়ে যাব? আমাদের ভয় দেখিয়ে এখান থেকে তাড়াতে পারবি না। সোজা কথায় কাজ না হলে বাঁকা পথে তো কিছু করতে পারি, তাই না? বেশি ঝামেলা করো না, তাহলে আমাকে বাঁকা পথেই যেতে হবে। পাশের ছেলেটার কিছু বলতে যাবে তার আগেই ঈশান ওর হাত ছেড়ে দিয়ে এবার সামনে এগিয়ে আসা ছেলেটার কানের গোড়ায় একটা থাপ্পড় মারল।
ছেলেটা কানে হাত দিয়ে জায়গায় বসে পড়ল। ঈশানের এরকম কর্মকাণ্ডে এবার বাকি ছেলেগুলো বেশ খানিকটা ভয় পেয়ে গেল, কারণ ঈশান রাগী চোখে ছেলেগুলোর দিকে তাকাতেই ওরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। আর ঈশান রাগী কণ্ঠে বলতে লাগলো, কিরে এখন পালালি কেন? তোদের না খুব দম, আমার সাথে না লাগতে আসলি? 2-4টে না খেলে কথা শুনতে ইচ্ছে করে না, তাই তো? আজকে তো তোদের হচ্ছে। একবার ক্লাসে যাই, তারপর দেখাচ্ছি তোদের মজা। ঈশান আর কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা ওর দিকে ফিরল আর বলল, সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। বুঝতে পারছিলাম না যে কি করব, কিংবা ওদের কি বলা উচিত। ওরা আমার কোনো কথাই শুনছিল না, বাজে বাজে কমেন্ট করছিল, তাই ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আপনি এসে আমাকে অনেক বড় একটা হেল্প করলেন। আমার খুব ভয় লাগছিল যে ওরা গায়ে হাত না দেয়। না না আপু, সেটা কি করে হয়? আমি আপনাকে কয়েকবার এই ক্যাম্পাসে খেয়াল করেছি, আপনাদের সিনিয়র ব্যাচের সাথে ঘোরাফেরা করেন, সেটা দেখে বুঝতে পেরেছি আপনি আমার সিনিয়র হবেন। এটা আমার দায়িত্ব ছিল আপু। আপনার জায়গায় আজকে আমার বোনও তো থাকতে পারতো, তাই আর কি এইটুকু করা। এসব বিষয়ে ভাবতে হবে না। তারপরও অসংখ্য ধন্যবাদ আপনাকে। জানি আপনাকে ধন্যবাদ দিলে ছোট করা হবে, তারপরও এর থেকে কৃতজ্ঞতা জানানোর আর কোনো ভাষা আমি এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। এর মাঝখানে কেউ একজন দৌড়ে এসে ওদের পাশে দাঁড়ালো। এবার ঈশান সামনের দিকে তাকিয়ে দেখে মেহেদি হাঁপাচ্ছে। ঈশান ওকে দেখে অবাক চোখে তাকাতেই এবার মেহেদি মেয়েটার দিকে তাকিয়ে থেকে কিছু বলতে যাবে তার আগেই বলতে লাগলো, আপু তুই ঠিক আছিস তো? তোকে নাকি কতগুলো ছেলে ডিস্টার্ব করছিল। আমি একটা জুনিয়র থেকে জানতে পারলাম ওরা তোর সাথে কোনো রকম। মেহেদি কথা শেষ করতে পারল না, তার আগেই মেহেদি বোনের পাশে ঈশানকে দাঁড়িয়ে বলতে যাবে তার আগেই মেহেদি বলতে লাগলো, কিরে তুই এখানে কি করছিস? আর আপুর কাছে তুই কেন? ও এখানে কি করছিল? না ভাইয়া, উনি ছিল এখানে, আর ওরা আমাকে দাঁড় করানোর একটু পরেই উনি এখানে চলে এসেছিল, তাই ওরা আমার সাথে তেমন কোনো মিসবিহেভ করতে পারেনি। তোর এই বিষয়টা নিয়ে আর ঝামেলা করতে হবে না, তুই রাগারাগি করিস না, তেমন কিছু হয়নি ভাই। এটা তোর বোন? হ্যাঁ দোস্ত, অসংখ্য ধন্যবাদ তোকে। আমি কি বলে ধন্যবাদ দিব জানি না। আপু কলেজের এইসব বিষয় নিয়ে আরো বেশি ভয় পাই, সেই জন্যই তোকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি তো জানতাম না এটা তোর আপু, আর তুই কখনো বলিসনি। আর যবে থেকে তোর সাথে আমার পরিচয়, কখনো পরিচয় করিয়েও দিসনি। পরিচয় করানোর সুযোগ হয়নি। গত 2 বছর হলো আপু বাসায় এসেছে। ম্যাচে থেকেই পড়ালেখা করতো, কিন্তু এইসব সমস্যার কারণেই বাসায় চলে গেছিল 6 মাস আগে। আর কিছুদিন যাবৎ তোর সাথে আমার তেমন করে কোনো কথাই হয় না, তাই আর কি তোকে পরিচয় করিয়ে দেওয়ার সময় হয়নি। আপু যে তোমাকে হেল্প করছে না, ও আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিল। ছিল মানে এখন নেই? ওই না থাকার মতো, বাদ দাও এইসব। তোমার যে কিছু হয়নি, তুমি স্বাভাবিক আছো, সেটাই অনেক। মেহেদি কিছুক্ষণ ঈশানের সাথে কথা বলল, আর ঈশান অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। এত সুন্দর একটা মেয়ে, গোলাপের মতো দেখতে, দেখে মনে হচ্ছে না যে সিনিয়র হবে। ওর থেকে 2 থেকে 2.5 বছরের সিনিয়র হবে, সেটা এমনিতেই বুঝতে পারছে। তার উপর মেহেদি কখনো বলেনি যে ওর একটা বোনও আছে, আর থাকলেও যে মেসে থেকে পড়ালেখা করতো। ঈশান জানতেও পারেনি যে ওর বন্ধুর এত সুন্দর কিউট একটা বোন আছে। ঈশানও মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে রইল। তখন মেহেদির বোন বুঝতে পারল ছেলেটা ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, তাই বলতে লাগলো, ভাইয়া তোরা থাক, আমি ক্লাসের দিকে যাই। বলেই মেয়েটা গুটি গুটি পায়ে এগিয়ে গেল। ঈশান বন্ধুর বোনের দিকে তাকিয়ে আছে, মেহেদি সেটা লক্ষ্য করে বলতে লাগলো, কিরে এমন করে তাকিয়ে আছিস যে? কখন আপুকে দেখিসনি তাই, নাকি আপু একটু দেখতে বেশি সুন্দর? বন্ধুর সামনে ধরা খেয়ে গেছে বলে ঈশান আমতা আমতা করতে লাগলো। মেহেদি একটু মুচকি হেসে বলতে লাগলো, না মানে আসলে আর কি আমি তোর জন্য অন্যরকম কিছু ভেবে রেখেছিলাম, সেই সুযোগটা তুই রাখিসনি। যাই হোক, সেটা ব্যাপার না, যেমন আছিস তেমনই থাক। যাই হোক, আমি ক্লাসে যাই। আমি মনে হয় এখানে দাঁড়িয়ে থাকার জন্য এসেছি। সেটা তোর ইচ্ছা। দুজনে কথা বলতে বলতে ক্লাসের দিকে গেল। একটা বিষয়ে ডাউট লাগলো যে মেয়েটা এত সুন্দর আর এত কিউট, মেহেদি ওকে জানায়নি। তার ঈশানের ওকে করে বলতে ইচ্ছে করছে যে ওর বন্ধুর এমন একটা বোন আছে, সেটা বলেনি।
ঈশান কিছু একটা ভাবছিল দেখে মেহেদি জিজ্ঞেস করলো, কি এত ভাবছিস বলতো? তোকে এরকম ভাবতে দেখলে না আমার বেশ ভয় হয়। তুই ভাবছিস আবার দেখা যাবে উল্টোপাল্টা কিছু হলো। ভাবছি এটাই যে বন্ধুর এত সুন্দর একটা কিউট বোন আছে, সেটা বন্ধু আমাকে বলেনি। কি হতো তোর বললে? বন্ধুর বোনের সাথে প্রেম করতে চাইতাম নাকি পালিয়ে পালিয়ে নিয়ে যেতাম? হ্যাঁ, তুই আমার বোনকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি নির্দ্বিধায় আমার বোনকে তোর সাথে তুলে দিতাম, কিন্তু তুই সেই সুযোগটা রাখিসনি। যাকে বাদ দে, গত 6 মাস যাবৎ তুই আমার সাথে তেমন করে কথাই বলিস না, তাই তেমন কিছু বলা হয়নি। আজকের জন্য আমি তোর কাছে কৃতজ্ঞ থাকবো সারা জীবন। বন্ধু বন্ধুর জন্য এইটুকু করতেই পারে। তাছাড়া আমি না জেনেই হেল্পটা করেছি। বন্ধুর বোনের জায়গায় অন্য কেউ থাকলেও ঠিকই হেল্পটা করতাম, তবে জানার পর বেশি আফসোস হচ্ছে এখন। তোর কথার আগাগোড়া আমি কিছুই বুঝতে পারছি না, আফসোস কেন হবে? না, এমনিতেই। এমন করে কয়েকটা দিন কাটলো। এর মাঝে ঈশান একটু রেগুলার ক্লাসে আসতেই শুরু করেছে। ঈশানের আব্বু ওকে বলে দিয়েছে যে খুব তাড়াতাড়ি ব্যবসার কাজে হাত দিতে। লোকটা একা পেরে উঠছে না। ভাইয়া বাইরে থাকে, তার উপর বিয়ে করেনি। আম্মু বাসার কাজ একা হাতে সামলায়। তার মাঝে মধ্যে ঈশানের উপর রাগারাগি করে আর বলে কেউই বিয়ে করছে না। প্রতিদিনের মতো বাসায় আসলো, দেখলো আম্মু আর আব্বু বসে কিছু একটা বলাবলি করছে। ঈশান ওনাদের সামনে এসে দাঁড়াতেই আব্বু বলতে লাগলো, আজকাল কি করছো তুমি? তোমাকে তো ঠিকঠাক মতো বাসায় পাওয়া যায় না। যদি ব্যস্ততা না থাকে তাহলে এখানে বসতে পারো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ঈশান আব্বুর কথাতে আম্মুর পাশে গিয়ে বসতেই এবার আম্মু কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে আব্বুকে বলতে লাগলো, বলছিলাম আমি ব্যবসাটা ঠিক মতো সামলে উঠতে পারছি না, তার উপর আবার কয়েকদিন যাবৎ দেখছি তোমার আম্মুর শরীরটা ভালো যাচ্ছে না। তাই বলছিলাম তুমি যদি অফিসে বসো, কিছু কাজ বুঝে নেওয়ার চেষ্টা করতে, তাহলে ভালো হতো। তোমার ভাইয়া সেই কবে থেকে বাইরে পড়ে আছে, শত বললেও সে আসবে না। আমার আম্মুর শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না, তাই ঠিক করছিলাম কি যে একটু ব্যবসায়ের কাজে বসতে। তোমার ভাইয়াকে কাছে না পাই, তুমি তো আছো, তাই তোমাকে আমরা বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। এই মুহূর্তে বিয়ের কথা শুনে ঈশানের মাথায় আকাশ ভেঙে পড়ল। সবেমাত্র কিছুদিন হয়েছে মেয়েটার সাথে সম্পর্কে জড়িয়েছে, চাইছে না এত তাড়াতাড়ি বিয়েটা করতে। ওকে চেনা জানার বিষয়টা আছে। কিছুদিন যাবৎ মেহেদির কথাগুলো ভেবেছে, তাই মাথায় ঘুরপাক খাচ্ছে। মেয়েটাকে আর একটু ভালো করে চিনতে জানতে হবে আর বোঝার চেষ্টা করবে ঠিকঠাক আছে কিনা। ঈশানের বারবার কেন জানি মনে হয়েছে হুটহাট করে যদি কিছু জানতে পারে যে মেয়েটা সত্যি সত্যি ওরকম যেমনটা ওর বন্ধুরা বলেছে। ঈশানের কেমন যেন ডাউট হচ্ছিল বিষয়টা ভেবে যে ওরা সত্যি সত্যি এ কথাটা বলছিল নাকি ওদের রিলেশনটা ব্রেকআপ করার জন্য এমন কিছু বলছে। কিন্তু মাঝে মাঝে মনে হয় যে বন্ধুরা ওর খারাপ কেন চাইবে? ছোটবেলা থেকে ওদেরকে দেখে আসছে, ওরা কেনই বা ওর খারাপ চাইবে? এই বিষয়টা নিয়ে গত 1 সপ্তাহ যাবৎ ঈশান ভেবেছে। এরই মাঝে মেহেদির সাথে তেমন করে ঈশানের দেখা হয়নি। কলেজে আসলেও ছেলেটার সাথে দেখা হচ্ছে না। মেহেদি এখন নিজে থেকে ওর সাথে তেমন যোগাযোগ রাখে না, ছেলেটা ওকে কলও করে না। ঈশান কেন জানি ওদের এড়িয়ে চলার চেষ্টা করত, তাই মেহেদিকে কল করতেই কেমন যেন দ্বিধাবোধ কাজ করছে। বন্ধুদের সাথে এরকম করাটা হয়তো ঠিক হয়নি। ওই মেয়েটার পাল্লায় পড়ে কেমন যেন একটা হয়ে গেছে। ছেলেটা এবার নিজেই বুঝতে পারছে। ওই দিনের পর থেকে ঈশান ঠিক করলো আব্বুর কথা মতো অফিসে যাবে, কিন্তু বিয়ের কথাটা বলতেই কেমন যেন হাত পা কাঁপতে শুরু করেছে। যদি আব্বু আম্মুকে বলে যে একটা মেয়েকে ওর পছন্দ আছে, তারপর যদি মেয়েটার ওরকম কিছু সামনে আসে, এই বিষয়টা নিয়ে ঈশান অনেকটা শঙ্কায় আছে, তাই কাউকেই কিছু বলতেও পারছে না। গত 1 সপ্তাহ যাবৎ মেহেদির সাথে এখানে দেখা হয়েছে না, তাই আজকে একটু তাড়াতাড়ি কলেজে আসলে বন্ধুদের সাথে কথা বলে খোঁজখবর নেওয়ার জন্য ঠিক করলো। যে বন্ধুদের থেকে দূরে যাওয়াটাও ঠিক হয়নি, তাই ওদের সাথে কথা বলে নেওয়া দরকার ভালোভাবে। ঈশান ওদের আড্ডার জায়গায় এসে বসতেই খেয়াল করলো শুভ ওদের বাকি বন্ধুদের সাথে কী সব বিষয় নিয়ে আলোচনা করছে। ওরা এক বালিশের দিকে তাকিয়ে আবারও কথা বলে মনোযোগ দিল। তখন ঈশান নিজে থেকে বলতে লাগলো, শুভ, কয়েকদিন যাবৎ মেহেদিকে দেখছি না। নিজের কাজের জন্য কেমন একটা গিল্টি ফিল হচ্ছে।
তাই ওকে নিজে থেকে কল করতেও কেমন সংকোচ কাজ করছে। তোরা কি জানিস কোথায় আছে? কথা বলে নিলে মনটা হয়তো হালকা হয়ে যেত। হঠাৎ তোর কি হলো বলতো? এরকম সিদ্ধান্ত নিচ্ছিস, তার উপর আবার বলছিস সবাইকে সরি বলে দিবি, সবটা মিটমাট করে নিবি। আমাদের সাথে তো তোর কিছুই হয়নি, তুই নিজে থেকেই যোগাযোগ বন্ধ করেছিস। তুই ভেবেছিস আমরা তোর গার্লফ্রেন্ডের সাথে তোর রিলেশনটা ব্রেকআপ করিয়ে দিব। চাই ওকে ডিস্টার্ব করি না, মেহেদিকে নিয়ে পড়লি কেন তুই? কোনো ঝামেলা হয়েছে নাকি? না রে, কয়েকদিন যাবৎ ওর সাথে কথা হয় না। ওর বোনের বিষয়ে জানার পর আর ওনাকে হেল্প করার পর জানতে পারলাম ওইটা ওর বোন। অনেকদিন থেকেই ওর সাথে তেমন করে দেখা হচ্ছে না, আর ছেলেটা কলেজে আসে না। তাই বলছিলাম কোনো খোঁজখবর জানিস? ওর কথাই বলছিলাম, ওর আপুকে কয়েকদিন আগে দেখতে এসেছিল, আর বিয়েটা পাকা হয়ে গেছে। ছেলেটা বেশ ভালো, তাই আর কি, ওরা আর বারণ করেনি। কয়েকদিন আগেই শুনলাম তুই নাকি কয়েকটা ছেলেদের হাত থেকে ওর বোনকে বাঁচিয়েছিলিস। মেয়েটা খুবই সহজ সরল। ওরা এত বড় লোক হলেও, ওদের আব্বুর এত টাকা পয়সা থাকলেও মেয়েটা কেমন যেন স্বভাবগতভাবে নরম, ভদ্র, সভ্য। ওর আব্বুর বন্ধুর ছেলে প্রেমা আপুকে দেখতে এসেছিল আজকে সকালে, জানালো বিয়েটা ঠিক হয়ে গেছে। মেহেদি কিছুদিন কলেজে আসতে পারবে না, 1 সপ্তাহ বাদে বিয়ে। তাই বলছিল বিয়ে টিয়ে মিটে গেলেই আসবে। ঈশান কিছু একটা বিড়বিড় করলো আর মনে মনে কিছু একটা ভেবে নিয়ে তারপর ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেললো। তখন শুভ বলল, কি রে, কি এত ভাবছিস? কই, আমাকে তো একবার জানালো না। তোদের সবাইকে কল করলো, অথচ আমাকে। তুইও তো ওকে কখনো কল করিসনি, অনেক দিন হলো। তুই ওকে একটা মেসেজও করিস না। একটা কল করেছিল, সেটা তো তোরও ভুল ছিল। দিন শেষে আমরাই তোকে কল মেসেজ করতে করতে একদম হন্য হয়ে গেছি। তোকে বোঝাতে পারিনি যে আমরা তোকে মিস করছিলাম, আর তুই সেটা বুঝতেও পারিসনি, আর আমাদের উল্টো এড়িয়ে গেছিস। তুই ওর বেস্ট ফ্রেন্ড, ছোটবেলা থেকে তোরা একসাথে বড় হয়েছিস। আমাদের সাথে না হয় তোর হাই স্কুল থেকে বন্ধুত্ব শুরু, কিন্তু ওর সাথে নয়। এই বিষয়টা নিয়ে মেহেদি খুব বেশি কষ্ট পেয়েছিল, তোকে হয়তো বুঝতে দেয়নি। তবে আজকে আমি তোকে বলছি, ওর সাথে যে আচরণটা করেছিস তার জন্য ও খুবই কষ্ট পেয়েছিল। এই জন্য গিল্টি ফিল হচ্ছিল রে। আমি জানতাম মেহেদি কষ্ট পেয়েছে, মুখে না বললেও আমার সাথে কথা না বলাতেই আমি বুঝতে পেরেছিলাম। তাই ভেবেছিলাম আজকে সরি বলে দিব, আর সবটা ঠিক হয়ে যাবে। সরি বললে তো আর সব সমস্যার সমাধান হয় না। আর একটা কথা, তুই যেমনটা ভাবছিস তেমন কিছু নয়। তোর খারাপ চাইনি, তোরা অনেক দিনের সম্পর্ক। তাই মেহেদি নিজেও বলেছে ও চায় না কখনো ওর বেস্ট ফ্রেন্ডের খারাপ হোক, তোর চোখে পানি আসুক, যেটা সে কোনো কারণেই, কোনো মেয়ের কারণে কিংবা অন্য কোনো বিষয়ে হোক। মেহেদি সবটা ভেবে চিন্তেই জানিয়েছিল, কিন্তু তুই ওর কথা বিশ্বাস করিসনি, এক গাদা কথা শুনিয়েছিস, তাই তো ছেলেটা কষ্ট পেয়েছিল। ঠিক আছে, আমার জন্য যেহেতু কষ্ট পেয়েছে তাই আমি ওকে সরি বলে দিব, আর নিজে থেকেই ওর সাথে কথা বলবো, তাহলেই হয়ে যাবে। আর কারো মাঝে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, আর গিল্টি ফিলও থাকবে না। তবে একটা কথা, এসব নিয়ে চিন্তা করিস না। যে রিলেশনে আছিস, দেখি আমরা জেলাস ফিল করছি। আমরা চাই না রিলেশন থাক। কিছুদিন হলো একটা মেয়ের সাথে রিলেশনে গিয়েছে, এটা ভেবেই ও রিলেশনে গিয়েছিল। তুই যেহেতু যেতে পেরেছিস, আর সেটা না জানিয়েই যে মেয়েটা ওর পেছনে সব সময় ঘুরেছে, ওকে পছন্দ করতো, সেই মেয়েটাই হ্যাঁ বলে দিয়েছে। তোর ভালোর জন্যই তোকে বলেছিল, কিন্তু তুই যেভাবে সেদিন ওকে কথা শুনিয়েছিলিস তাতে কষ্ট পেয়েছিল ছেলেটা। ঈশানের খারাপ লাগাটা কাজ করতে লাগলো। এতদিন ধরে যে বন্ধুকে কাছে পেয়েছে, সে বন্ধুর সাথে গত 6 মাস যাবৎ কোনো কথাই বলেনি। তার সাথে কথা না বলে যে কত বড় ভুল হয়েছে, যার জন্য সম্পর্কের মাঝে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, সেটা ঈশান বুঝতে পারছে। রাতে ঈশান মেহেদিকে কল করে, মেহেদি ফোনটা রিসিভ করে, তখন আশেপাশে হইচই আর কথা শোনা যাচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা, তাই তোড়জোড় শুরু হয়ে গেছে। আর বড় লোকের মেয়ের বিয়ে, তাই হয়তো একটু বড়ই অনুষ্ঠান করে বিয়েটা হবে। তোর সাথে একটু কথা ছিল, একটু কলেজে আসি, তাই বলছিলাম যে দুজনে দেখা হয়ে যেত আর বাকি কথাগুলো বলা হতো। আমি কাল কলেজে আসব, এটা নিয়ে চিন্তা করতে হবে না। তোদেরকেও আমার কিছু বলার আছে। আপুর বিয়ে ঠিক হয়েছে, একবারও তো জানালি না।
হবেই বা কী করে, আর জানাবেই বা কী করে? আমার খোঁজ খবর নিসনি। যতবার কল করেছি, মেসেজ করেছি, রেখে দিয়েছিস। তাই জোর করে জানানোর ইচ্ছে হয়নি। আমি যদি ফোন না দিই তো তোরও কি দেওয়া বারণ? বিষয়গুলো তুই যেমন লুকিয়ে চুরিয়ে যাস, তাই জোর করে এইসব বিষয়ে জানাতে চাইনি। তোর মূল্যবান সময়ে নষ্ট করার ইচ্ছে নেই বলতে পারিস। ঈশান বুঝতে পারল ছেলেটার বেশ খানিকটা খারাপ লেগেছে। তাই ঈশান কিছুক্ষণ তারপর মনে হলো যে কাল আসলে সরি বলে দিবে, তাতেই ছেলেটার রাগ কমে যাবে। পরদিন দুজনে দেখা করলো ক্যাম্পাসে। বন্ধুরা এখনও আসেনি। এবার ঈশানের দিকে মেহেদি একটা বিয়ের কার্ড এগিয়ে দিয়ে বলতে লাগলো, এটা আপুর বিয়ের কার্ড। তুই মানিস কি না না মানিস সেটা তোর ব্যাপার। আমার গার্লফ্রেন্ডকেও ইনভাইট করিনি, সবার আগে তোকে দিলাম। বন্ধু মানিস কি না সেটা তোর বিষয়, তবে আমি এখনও মন থেকে মানি, আর চাই যে সব সময় সবার সাথে মিলেমিশে থাকবে। আমি চাই আমার বন্ধু সার্কেলে যারা আছে সবাই যেন ভালো থাকে। যাই হোক, আগে আসতে বললে তো আসবি না, তাই যদি সময় হয় তাহলে না হয় বিয়ের দিনে আসিস। সমস্যা নেই, আমি চেষ্টা করব সময় মতো আসার। ঈশান মনে মনে ভাবল আপুর বিয়ে, তাই আগে আগে গিয়ে যদি একটু হাতে হাতে সব কিছু করে দেয় তাহলে হয়তো বন্ধু একটু স্বাভাবিক হবে। তাই সিদ্ধান্ত এমন কিছু করার, কিন্তু সেটা যেন ওর মনে থেকেই গেল। ও যে জিনিসটা করতে চাইলো বরাবরের মতো সেটাই হলো না। ঈশান কিছুদিন যাবৎ মন খারাপ করে আছে। আব্বু আম্মু ওর এই অবস্থা দেখে বিষয়টা বারবার জিজ্ঞেস করলেও ঈশান সেটা কাউকে বলেনি। ঈশান অফিসে যাওয়া শুরু করেছে যে আপুর কথাটা অন্তত রাখবে, তাতে হয়তো আব্বু আম্মুর মুখে হাসি ফুটবে। ভাইয়া আরও কতদিন পর দেশে ফিরবে তা ঠিক নেই। বিয়ের কথা বলেছে, ঈশান বিয়ে করবে কিনা সেটা নিয়ে ভাবছে। মন মানসিকতা এই মুহূর্তে খুব একটা ভালো নয়। বন্ধুদের সাথে এরকম একটা বিহেভ করেছে, তার উপর বেস্ট ফ্রেন্ডের সাথে এরকম কিছু আচরণ করেছে, সেটা নিয়ে নিজেরই খুব বেশি গিল্টি ফিল হচ্ছে। বন্ধুর বোনের বিয়ে, তাই তার সাথে কথা বলতে পারছে না। কল দিয়েও ওকে সময় মতো পাচ্ছে না। পরে কথা বলবে বলে ছেলেটা রেখে দিয়েছে। বিস্তারিত কথা বলার মতো সময় সুযোগ কিছুই হচ্ছে না। ঈশানের এটা ভেবেই খারাপ লাগছে আর কষ্ট পাচ্ছে যে বন্ধুদের সাথে খুব বাজে একটা আচরণ করেছে। একবার কথা হয়েছে, শুভ মেহেদির সাথে ব্যস্ত। এখন ঈশানের থেকে শুভর সাথে মেহেদির বেশি সখ্যতা হয়েছে, আর এটাই স্বাভাবিক। আপনি কারোর সাথে বন্ধুত্বটা হালকা করে নেবেন তো অন্য কেউ সেই জায়গাটা দখল করে নেবে। যার সাথে আপনার খুব বেশি চলাফেরা থাকবে সে আপনার খুব কাছের হবে। ঈশানও ঠিক ওই গার্লফ্রেন্ড নামক একটা মেয়ের পাল্লায় পড়ে ঈশান হয়তো সেই জায়গাটা হারিয়েছে। ঈশান এখন সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছে। বিয়ের দিনও চলে আসে। আব্বু আম্মুকে মেহেদি বাসায় এসে ইনভাইট করে গেছে আর বলে গেছে খুব করে যাওয়ার জন্য। ঈশান আজ বাড়িতে অফিসেও যাবে না বলে কালই সব কাজকর্ম শেষ করে এসেছে। ডাইনিংয়ে বসে আছে ঈশান। আব্বু আম্মু রেডি হয়ে তৈরি হয়েছে। বিয়েটা দুপুর থেকে শুরু হয়ে যাবে, আর ওদের বলা হয়েছিল দুপুর থেকে যেতে। এবার আব্বু আম্মু ঈশানকে বসে থাকতে দেখে ওকে বলতে লাগলো, কি হলো, তোমার কি বিয়েতে যাওয়া নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই? আচ্ছা, তুমি নাকি মেহেদির সাথে যোগাযোগটাই বন্ধ করে দিয়েছ, তার উপর নাকি এই বিয়ে কয়েকটা দিন একবার দেখাও করনি। এটা কিন্তু তোমার থেকে ছেলেটা আশা করেনি। ছোটোবেলা থেকে একসাথে দুজনে বড় হয়েছ, এমনকি এক এলাকাতে চলাফেরাও করেছ ওর সাথেই। তাহলে এত সহজে বন্ধুর সাথে এরকম আচরণ করার কি তোমার থেকে ওর প্রাপ্য ছিল? নাকি ও এমন কোনো ভুল করেছে যার জন্য তুমি এমনটা করলে? আবার এখন দেখছি বোনের বিয়েতে যাওয়া নিয়ে কেমন উদাসীন হয়ে বসে আছো। না যেতে চাইলে তোমাকে জোর করা হবে না, কিন্তু আমাদের যেতে হবে। আম্মু, আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি। বন্ধুদের সাথে এরকমটা করা আমার জন্য মোটেও ঠিক ছিল না। আমি মেয়েদের সাথে কথা বলছি, কিন্তু বোনের বিয়ে নিয়ে খুব বেশি ব্যস্ত। ওদের সাথে এরকম আচরণ করার জন্য আমি সত্যিই খুব বেশি দুঃখিত। জানি না ওর সাথে এইসব বিষয় নিয়ে আমি কিভাবে কথা বলবো। সেটা কথা বলে নিলেই হয়। বন্ধু যেমন খারাপ সময় পাশে থাকে, তেমনই ভালো সময় তাকে পাশে রাখতে হয়। তুমি তাকে পাশে না রেখে উল্টো দূরে সরিয়ে দিয়েছ। তোমাদের মাঝে কি হয়েছে কিংবা কি কারণে তুমি ওর থেকে দূরে সরেছিলে সেটা আমি জানি না, তবে আমি বলবো সবটা ঠিক করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। ছোটোবেলা থেকে দুজনে একসাথে বড় হয়ে এসেছ,
স্কুল থেকে শুরু করে কলেজ পর্যন্ত দুজনে একসাথে থাকলে তাহলে হঠাৎ আবার কি এমন বাচ্চাদের মতো ঝামেলা হচ্ছে? ঝামেলা না, তবে দোষটা আমারই। ওর সাথে এরকমটা না করলে পারতাম। আমার ধারায় সবটা হয়েছে। কি করব জানি না। সবটা জানার পরে হয়তো রাগ করবে, কিন্তু আমি বা কি করব? ও আমায় বলেছে যে তুমি ওর সাথে নাকি গত 6 মাস ভালো করে কথাই বলো না। ও কোনো ভুল করেছে নাকি তোমার ভুলের কারণে? আহ সাইলা, থাক না এসব কথা। যাচ্ছি একটা শুভ কাজে, আর তুমি এসব কথা বলে ছেলের মনটা খারাপ করে দিচ্ছ। তুমি যাও, গিয়ে রেডি হয়ে নাও, আমরা তোমার জন্য ওয়েট করছি। বন্ধুর বোনের বিয়ে না গেলে খারাপ দেখায়। মন মেজাজের অবস্থা খুব বেশি একটা ভালো না। তারপরও না গেলে মেহেদি আরও কষ্ট পাবে ভেবে রেডি হয়ে তারপর বাহিরে আসতেই দেখলো আব্বু আম্মু গাড়িতে বসে আছে। ঈশান আম্মুর পাশে বসলো। আব্বু ড্রাইভ করছে আর আম্মু হাজারটা কথা বলছে ওর বিয়েতে কি করবে না করবে, কিন্তু ঈশান কোনোভাবেই খুশি হতে পারছে না। ওরা আধা ঘন্টার মধ্যে মেহেদির বাসায় পৌঁছে গেল। তারপর এসে গাড়ি থেকে নামতেই এরই মধ্যে মেহেদি ওদের দেখে এগিয়ে আসলো। ঈশানের আব্বু আম্মুকে সালাম দিয়ে ওরা সালামের উত্তর দিলেন। ঈশানের কাঁধের উপর হাত রেখে বলতে লাগলো, শেষ পর্যন্ত তাহলে আসলি। ভেবেছিলাম তুই আসবি না। খুব বেশি পর হয়ে গেছে কি না? এরকম কিছুই নয়, মেহেদি তোমার বন্ধু তোমার সাথে মিসবিহেভ করে ফেলেছে, তার জন্য গিল্টি ফিল করছিল। বারবার বলছিল তোমার সাথে মিসবিহেভ করে ফেলেছে, এরকম করে বাসায় চুপচাপ করে মন খারাপ করে বসে আছে, কিন্তু তোমার সাথে একটাবার কথা বলতে পারছে না। তুমি তোমার বোনের বিয়ে নিয়ে খুশি আছো, সেজন্য ও চাইছে না এইসব বিষয় নিয়ে কথা বলে তোমার কিংবা ওর আরও বেশি মন খারাপ লাগে। আন্টি, তোমার ছেলের সাথে আমার এমন কিছু হয়নি যার জন্য উল্টো ও নিজে থেকেই আমাকে হাজারটা কথা শুনিয়ে কথা বলা বন্ধ করেছে। আমি আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না এখানে। ও যদি কথা না বলেই থাকতে পারে তাহলে আমার কি করার থাকতে পারে বলো? সে যাই হোক, পরে না হয় বোনের বিয়ে মিটে গেলে বন্ধুর সাথে একটু ভালো করে কথা বলে নিও, তাহলেই দুজনের মনোমালিন্য কাটবে। আঙ্কেল, মনোমালিন্য কিছু নেই। ও আমার বেস্ট ফ্রেন্ড, কথা বললেই পারতো। না বলে ওই দূরে চলে যাওয়ার চেষ্টা করেছে। আমি কি করতে পারি এতে? আর কেউ একা থাকার জন্য বারবার ইগনোর করলে তার কাছে যাওয়াটা ঠিক না। ঈশানের বেশ খারাপ লাগছে মেহেদির এমন কথা শুনে। ছেলেটা আবেগটাকে কন্ট্রোল করতে না পেরে মেহেদিকে দু হাতে জড়িয়ে ধরল। ছেলেটা বন্ধুকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল বাচ্চাদের মতো। ঈশানের এরকম কাণ্ড দেখে মেহেদি হতবাক হয়ে গেল। আব্বু আম্মু বেশ অবাক হলো। মেহেদি কি বলবে জানে না, তারপরও বন্ধুর পিঠে হাত রেখে বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে, এইসব বিষয়ে কান্নাকাটি করতে হবে না। বাড়ি ভর্তি মেহমান আর বাইরের লোক আসা যাওয়া করছে, এখানে কান্নাকাটি করলে ভাববে বিয়েটা আমার আপুর না তোরই। মেহেদি জোর করে ঈশানকে ছাড়ালো, চোখের পানি মুছে দিয়ে বলল, অনেক কাজ বাকি, এখন কান্নাকাটি করিস না। আন্টি আঙ্কেলকে নিয়ে ভেতরে আয়, খাওয়া দাওয়া কর। বিয়ে না হওয়া পর্যন্ত কিন্তু যেতে পারবি না, অন্তত আর যাই হোক আন্টি আঙ্কেলকে যেতে দিব না। তুই থাকিস, না হলে তোকে আমি জোর করছি না। ঈশান একটু হাসার চেষ্টা করলো। মেহেদি ওদের একটা জায়গায় বসিয়ে দিল। খাওয়া দাওয়ার পর্ব শুরু হতেই ওরা খাবার খেয়ে নিল। মেহেদির বাকি বন্ধুরা আসলে পরিবারসহ ঈশান ওদের সাথে বেশ আড্ডা জমিয়ে ফেলেছে। মেহেদি বেচারা কাজের জন্য কথাও বলতে পারছে না। আত্মীয় স্বজন আসছে, চেনা পরিচিতদের সাথে কথা বলতে হচ্ছে। অনেক বড় অনুষ্ঠান কি না, ওদের বাসার সামনে জায়গাটা অনেক বড়, তাই বিয়ের অ্যারেঞ্জমেন্টটা বাসাতেই করা হয়েছে। আয়োজনটা বেশ ভালোই বড়সড় একটা বিষয়ে ঈশানের মাথাতেই নেই। 2টা থেকে 3টা, 3টা থেকে বিকেল 4টা বেজে গেল, কিন্তু এখনও বর আসার কোনো নামগন্ধ নেই। এবার শুভ বিষয়টা লক্ষ্য করে ঈশানকে বলতে লাগলো, একটা ব্যাপার কি বলতো, দুপুর থেকে দেখছি এখন অবধি বর আসলো না। আসার কথা তো 2টায়, এমনকি মেহেদিকেও আশেপাশে দেখছি না। বাসার ভিতর কেমন হইচই পড়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে কিছু একটা তো হয়েছে। নিশ্চয়ই কোনো ঝামেলা টামেলা হলো, নাকি অন্য কোনো গল্পের মতো যেমন হয় বর অন্য কোনো মেয়েকে নিয়ে পালায়, এখানেও কি তেমন কিছু হলো নাকি? সেটাই তো, কথায় কথায় সেটাও ভুলে গেছি। আচ্ছা শোন, মেহেদিকে একটু ডেকে নিয়ে আয় তো, ওর সাথে একটু কথা বলে। আবার আসবে কখন, তখন থেকে বসেই রেখে গেল। কেন, তোমার যেতে কি পায়ে ফোসকা পড়বে?
চলো গিয়ে দেখি। বেস্ট ফ্রেন্ড হয়ে যদি গাদার মতো কার্যক্রম করিস তাহলে কি ভালো লাগবে ওর? ঠিকই বলেছিস, চল তো গিয়ে দেখি। শুভ আর ঈশান মেহেদিকে খুঁজতে লাগলো। ওদের বাকি বন্ধুদের বসিয়ে রেখে এবার বাসার ভিতরে আসতে খেয়াল করলো মেহেদি ওর আব্বু আম্মুর সাথে কি যেন একটা নিয়ে কথা বলছে। এবার ঈশান আর শুভকে এগিয়ে আসতে দেখে ওর মেহেদি বলল, তোরা আসিস, আমি এখনই তোদের কাছে যাচ্ছিলাম, চল তোদের সাথে কিছু কথা আছে। ঈশান মেহেদির আব্বু আম্মুর দিকে তাকালো। দুজনের মুখটা কেমন কালো হয়ে আছে। বিষয়টা দেখেই বোঝা যাচ্ছে ঘটনা তো একটা আছে। ঈশান কিছু বলতে যাবে তার আগেই মেহেদি ওদের দুজনের হাত ধরে টানতে টানতে একটা রুমে নিয়ে আসলো। তারপর দুজনকে দাঁড় করিয়ে রেখে দরজাটা আটকে দিল। ঈশান রুমে প্রবেশ করে দেখে আব্বু আম্মু সেখানে আছে, আগে থেকেই বসে আছে। এমন কিছু দেখে অবাক হলো ঈশান। বন্ধুকে কিছু বলতে যাবে তার আগেই মেহেদি ওদের দুজনের সামনে এসে বলতে লাগলো, জানি না তোদের কি বলবো আর কি বলা দরকার, তারপরেও বলতে হচ্ছে। অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। যে ছেলেটার সাথে আপুর বিয়ে ঠিক হয়েছিল ও বিয়ে করবে না বলে বাসা ছেড়ে চলে গেছে। আপুর বন্ধু একটু আগে ফোন করে বলল যে তার ছেলে নাকি বিয়েতে রাজি না। কী জন্য তখন যে বিয়েটা ঠিক করলো আমি সেটাই বুঝতে পারছি না। ভেবেছিলাম এমন কিছু, আর হলো অন্য কিছু। এখন আপুকে বলাতে আপু বেঁকে বসেছে, বলেছে যে ছেলে ওকে বিয়ে করতে রাজি না, তার সাথে জোর করে বিয়ে করতে চায় না। না হলে তো ওই ছেলেটাকেই ধরে বেঁধে এনে বিয়ে দিতে পারতাম, কিন্তু পরবর্তীতে আপুরই সমস্যা হবে। আপুর না আছে কারোর সাথে রিলেশন আর না আছে কাউকে পছন্দ, তাই আব্বু আম্মুর পছন্দেই বিয়েটা করতে চেয়েছিল, কিন্তু এখন বিয়েটা করতেই নারাজ হয়ে গেছে। বুঝতে পারছি না কিছুই। এখন এই মুহূর্তে আমার কি করা উচিত আর কী বা করব, আমি সেটা কিছুই বুঝতে পারছি না। মেহেদি এবার শুভর দিকে তাকিয়ে ওর কাঁধের উপর হাত রাখতেই শুভ ওর হাতটা নামিয়ে দিয়ে বেশ ভয় নিয়ে বলতে লাগলো, এই খবরদার, তুই কিন্তু আমাকে অন্তত আর যাই হোক বিয়ের কথা বলিস না, তাহলে কিন্তু একদম মারবো তোকে। তুই খুব ভালো করেই জানিস আমি এঙ্গেজ। গত মাসেই আব্বু আম্মুর খালাতো বোনের সাথে এঙ্গেজমেন্টটা কমপ্লিট করিয়েছে। এখন যদি তুই বলিস বিয়ে করতে, তাহলে আমার হবু বউ আমাকে খুন করে ফেলবে। ভুলেও আমাকে এমন কিছু করতে বলিস না। হ্যাঁ, এতটাই কাদায় পড়েছি যে জোর করে তোর গলায় বোনকে ঝুলিয়ে দিব। তোর মতো একটা গাধার সাথে বোনের বিয়ে দিব তুই ভাবলি কি করে? এরই মাঝে আব্বু আম্মু উঠে আসলো। মেহেদির কাঁধের উপর আব্বু হাত রাখলো। মেহেদি ওনার দিকে তাকাতেই এবার আব্বু বলতে লাগলো, এই বয়সে বোনের জন্য এতটা টেনশন করছো, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। তবে একটা কথা বলবো, তোমাকে চিন্তা করতে হবে না, তোমাদেরকে এত বড় একটা টেনশনটা নিতে হবে না আমরা থাকতেই। আঙ্কেল, আপনার ছেলে আমার কথা শুনলে আমি জোর করে ওর সাথে বোনের বিয়েটা দিতাম, কিন্তু ও একটা মেয়ের সাথে রিলেশনে আছে। কি করে ওকে এসব কথা বলবো? কেনই বা ও মানবে সবটা? বেস্ট ফ্রেন্ড আমি মানলে ও তো মানে না, তাই না? আর ওকে আপনার এখানে জোর করে এনেছেন। বিয়েতেই আসতে চাইছিল না, সেখানে যদি এরকম কিছু বলি দেখা গেল দিন শেষে আমার সাথে আর কখনো কথাই বললো না। বিয়েটা না হলে হয়তো আব্বু আম্মুর মান সম্মানটা থাকবে না, কিন্তু জোর করে আপনার ছেলের সাথে বিয়ে দিলে পরবর্তীতে আমার বোন খারাপ থাকবে। তাই এসব নিয়ে আমি কথা বলতে চাইছি না আঙ্কেল। মেহেদি, তুমি বলতে না চাইলেও বন্ধুর মা বাবা হিসেবে আমাদের একটা দায়িত্ব তোমাদের পাশে দাঁড়ানো। তোমার মা বাবার সাথে আমাদের কথা হয়েছে, এবার ঈশানের মতামত নেওয়ার পালা। মেহেদি মাথা নিচু করে রেখেছে আর ঈশান অবাক চোখে আব্বু আম্মুর দিকে কিছুক্ষণ ঘুরে তাকিয়ে রইল। তখন শুভ বলল, আঙ্কেল আন্টিও তো কিছুতেই এসব মেনে নেবে না। আর বয়সে সিনিয়র একটা মেয়েকেও কেনই বা বিয়ে করবে? মেহেদির সাথে ওর সম্পর্কটা বেশ ভালো যাচ্ছে না। যদি থাকতো তাহলে বিয়ের আগে একবার হলেও এসে দেখা করতো ছেলেটার সাথে। ও সেটাও করেনি। সবসময় কিন্তু এসব ফালতু কথা বলে ভালো লাগে না। কয়েকদিন আগে আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে। না কাউকে বলতে পারছিলাম বিষয়টা, আর না কাউকে বোঝাতে পারছিলাম। কিছু বলার আগে, মেহেদিকে সরি বলার আগেই এমন কিছু হলো, কিন্তু আমি মানিনি। তাই আমার জন্য সবচেয়ে কঠোর হয়ে দাঁড়ালো সত্যটা। বোঝা উচিত ছিল আমার বন্ধু কখনো আমার খারাপ চাইবে না। তার মানে তুই বলতে চাইছিস তখন ওই জন্যই কান্না করে দিয়েছিলে? এসব কথা ছাড়, তবে গিলটি ফিল হচ্ছিল তোর কথা না শুনে, সেই জন্য খারাপ লাগছিল। একটা মেয়েকে কাছে টেনে আমি কাঁধের দূরে সরিয়ে দিয়েছি, সেটা বোঝার পর থেকে খারাপ লাগছিল। তাই কিছু বলতেও পারছিলাম না, আর তোর বাসায় আসতেও পারছিলাম না।
এমন মনোযোগ নিয়ে যদি তোর সামনে আসতাম তাহলে তুই ধরে ফেলতি, আর এরকম কোনো কথা বলে তুই রাগারাগি করতি ভেবেই। যতটুকু অধিকারের জায়গা ছিল সেটা তুই নষ্ট করেছিস। আমি কি করে তোর উপর রাগারাগি করতে পারি বল? তাছাড়া আমি যে অধিকারটা তৈরি করতে চেয়েছিলাম সেটা তুই তৈরি করতে দিসনি। মানে আমি তোর কথা বুঝতে পারলাম না। বেশ কয়েকদিন যাবত দেখছি এরকম অর্ধেকটা কথা বলে অর্ধেকটা পেটের মধ্যে দিস। কি হয়েছে আমাকে একটু খুলে বলতো। খোলাখুলির কিছু নেই, তুই যেটা জানতি না আমি সেটাই নিয়েই তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তুই একজনের সাথে রিলেশনে জড়িয়েছিস। তোকে আমার দুলাভাই বানাতে চেয়েছিলাম। আম্মুকে বলেছিলাম বোনকে আমাদের কাছে রাখার জন্য। আম্মুকে বিষয়টা জানার পরেই যখন আব্বুকে জানাবো তার আগেই তুই নিজে এমন একটা কাজ করলি যার জন্য সিদ্ধান্ত পরিবর্তন করতে হলো। না জানিয়ে রিলেশনে গেলে একটাবার বললি না, বারণ করতাম না, কিন্তু তুই রিলেশনে না থাকলে অবশ্যই বলতাম আমার বোনের কথা। আমার মনে হয়েছিল যে আপুকে দেখার পর তুই অন্য কোনো মেয়ের দিকে তাকানোর মতো সুযোগ পাবি না। আপু যতটা সুন্দর তার থেকে মনটা বেশি সুন্দর, সেই জন্যই এরকমটা মনে হয়েছে। তোকে এইসব কথা বলার মতো ইচ্ছেই ছিল না। তার উপর সম্পর্কটার মধ্যে যেমন করে টানা হেঁচড়া চলছিল তাতে আমি বলতে চাইনি। তার মানে আগে থেকেই বোন জামাই করার কথা ভেবে রেখেছিলি? ছাড় ওসব কথা, এখন এইসব বলার কি দরকার? আমি গিয়ে দেখি আপু কি বলে। আর কি বলবে, আমাদের তোমার আব্বু আম্মুর সাথে কথা হয়েছে। তাছাড়া আমি খুব ভালো করেই জানি আমাদের ছেলে আমাদের কথার অবাধ্য হবে না। আন্টি আঙ্কেল তোমরা এইসব কথা বলো না। জোর করে তোমার ছেলের সাথে এখন বিয়েটা হলে তোমার ছেলের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবো। ওরা দুজন দুজনকে ভালোবাসার পর আরেকজনের সাথে ওর বিয়েটা জোর করে দিয়েছি, সেটা সারা জীবন আমার মাথায় ঘুরপাক খাবে। সবসময় শুনতে হবে জোর করে ওর সাথে বোনের বিয়ে দিয়েছি। আমার বোন খুব সহজ সরল, কষ্টটা সহ্য করতে পারে না। ওর কাছে থাকলে কখনোই ঈশানুকে মানতে পারবে না, তাই আমি চাইছি না ওকে জোর করে একটা কষ্টের মধ্যে ফেলতে। তোর এমন কেন মনে হলো? তোর বোনকে আমি কষ্টে রাখবো? মানে? বললাম না ভুল করেছি, দ্বিতীয়বার আর সেই ভুল করতে চায় না। তোকে কষ্ট দিয়েছি, তার জন্য নিজেই কষ্ট পাচ্ছিলাম। না জেনে না শুনে একটা অচেনা মেয়ের প্রেমে পড়ে রিলেশনে জড়িয়েছে। বন্ধুদের দূরে সরিয়ে দেওয়া আমার লাইফের সবচেয়ে বড় ভুল ছিল। তারপর যখন জানতে পারলাম বন্ধু তার দোলাভাই করার জন্য আগে থেকে ভেবে রেখেছিল, আর এখনও যখন সুযোগটা হাতে থাকে তাহলে সে সুযোগটা কেন ছাড়বো? আমি তোর কথার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না। তোর বোনকে বিয়ে করে বাসায় নিয়ে যায়, তারপর বুঝতে পারবি। মানে কি তুই বলতে চাইছিস তুই বিয়েতে রাজি? কিন্তু বিয়ের কথা একটা বারো তো আমি তোকে বলিনি। তারপর ওই মেয়েটা ফিরে আসলে আমার বোনকে তোর কাছে ভালো লাগবে না। আপু মনের দিক থেকে অনেক নরম, কষ্ট সহ্য করতে পারে না। সেদিন ওই ছেলেগুলোর সামনে দাঁড়িয়ে থেকে কেমন চুপচাপ ছিল দেখেছিলে? যদি তুই ভেবে থাকিস যে আমাকে খুশি করার জন্য আমার বোনকে বিয়ে করবি, তাহলে সেটা করতে হবে না। তুই মন থেকে মানতে পারবি না ওকে। হ্যাঁ, তোকে খুশি করার জন্য বিয়ে করব, আর সংসার করার জন্য করব। এই মুহূর্তে তোর পাশে আমার দাঁড়ানো উচিত। আর তুই যেহেতু ভেবে রেখেছিলি তোর বোনের জামাই করবি, তাহলে আমি রাজি। তোর সাথে এত ঝামেলা করেছে, এখন না হয় বন্ধুর কথাতে একটা সিদ্ধান্তর সম্মতি দিই, তারপর দেখি বন্ধুর কথাতে জীবনে হ্যাপি থাকতে পারে কিনা। বন্ধু তো সবসময় ভালো চেয়ে এসেছে, তাহলে কেন এবার বন্ধুর কথাতে না বলবো? ঈশান কথাগুলো শেষ করতে পারল না। মেহেদি ওকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে এবার নিজেই কেঁদে ফেলল। তোর কাছে আমি সারা জীবনের জন্য ঋণী হয়ে গেলাম রে। এমন একটা পরিস্থিতিতে তুই আমাদের পরিবারটাকে বাঁচালি। আমি জানি তার জন্য তোকে কি করে কৃতজ্ঞতা জানাবো, আর যতটাই জানাবো ততটাই কম হয়ে যাবে। সেদিন বোনকে ওদের হাত থেকে বাঁচিয়েছিস, আবার আজকে আমার পুরো পরিবারকে অসম্মানের হাত থেকে বাঁচালি। চুপ শালা, কিসের কৃতজ্ঞতা? তোকে কষ্ট দিয়ে আমার নিজেরই খারাপ লাগছিল। আমার ঠিক হয়নি তোদের সাথে এরকম করে সম্পর্কে দূরত্ব সৃষ্টি করা। যদি জানতাম তোর বোন আছে আর বোন জামাই করার কথা ভাবছিস, তাহলে কি আর এই মেয়ের পেছনে পড়তাম? তোরই ভুল ছিল, তুই কেন আমাকে আগে জানাসনি? তাহলে আগেই তোর বোনকে ইমপ্রেস করতাম। দেখছি পালিয়ে বিয়ে করে এসে তারপর তোর আব্বু আম্মুর সামনে বলতাম আমরা বিয়ে করে নিয়েছি, তাহলে আর আজকে এই সমস্যাটা হতো না। শালা, সব দোষ তোর। একদম শালা বলবি না। বোনকে বিয়ে করব আর শালা বলবো না? তুই আমার শালাই। আব্বু আম্মু খুশি হলো ঈশানের কথা শুনে। শেষে ছেলেকে বিয়ে করানো গেল।
আগে থেকে যদি এইসব বিষয় ঠিকঠাক হতো তাহলে একটা ধুমধাম করে ছেলেটাকে বিয়ে দিতে পারত। কিন্তু আফসোসের বিষয়, ছেলে এমন একটা কাজ করেছে যার জন্য এমন কিছুই হলো না। মেহেদির বোনের বিয়েটা যদি আজকে হয়ে যেত তাহলে কি হতো সেটা ভেবে মেহেদি এবার ঈশানের পেটে একটা গোতা মেরে বলল, আপুর বিয়েটা হয়ে গেলেই ভালো হতো। শালা, তুই এত ভালো একটা বউ কোথায় পেতি? থাক থাক, বোনের প্রশংসা করতে হবে না। বোনকে একটু ডেকে দাও, আমি তোমার বোনের সাথে একটু কথা বলতে চাই। উনি রাজি কিনা, আর আমার সম্পর্কে জানার পরও বিয়ে করতে রাজি হবে কিনা সেটাই আমি ওনার মুখে শুনতে চাই। শিওর, তোর বউ আর তুই জানবি না। আঙ্কেল আন্টি, আমি আপুকে পাঠিয়ে দিচ্ছি। এবার মেহেদি তাড়াহুড়ো করে বেরিয়ে গেল। কয়েক মিনিট বাদে প্রেমাকে ওর কয়েকটা ফ্রেন্ড নিয়ে আসলো। তারপর রুমের ভিতরে আনতেই আপু আম্মু সহ শুভ বেরিয়ে গেল। ঈশান রুমের দরজাটা লাগিয়ে দিল। দরজায় খট করে একটা আওয়াজ হতেই মেয়েটা কেমন করে যেন একটু কেঁপে উঠল। ঈশান হুটহাট করে যেটা করলো সেটার জন্য মেয়েটা মোটেও প্রস্তুত ছিল না। প্রেমার হাত ধরে এনে বেডে বসিয়ে দিল, তারপর মুখোমুখি বসলো। মেয়েটা এখনও ঘোমটা দেওয়া, মাথা নিচু করে আছে। ও মেয়েটার দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, বিয়েটা ভেঙে গেছে। যে ছেলের সাথে আপনার আব্বু আম্মু অর্থাৎ আঙ্কেল আন্টি বিয়ে ঠিক করেছিল, সেই ছেলের সাথে আপনার বিয়ে হচ্ছে না। আর এটাও হয়তো জানেন আপনার ভাইয়ের বন্ধু অর্থাৎ আমার সাথে আপনার বিয়েটা ঠিক হয়েছে। এখন আপনার কি মতামত? আপনি কি বিয়েতে রাজি আছেন, নাকি ওই ছেলেটা বিয়ে ভেঙে পালিয়েছে, ওকে বিয়ে করতে পারবেন না বলে বিয়েটা একেবারেই করবেন না বলেই ঠিক করেছেন? প্রেমা কথা বলছে না, দুহাত মোচড়াচ্ছে। ঈশান বুঝতে পারছে মেয়েটা বেশ নার্ভাস। তার উপর হুটহাট করে বিয়েটা ভেঙে গেল। এখন আবার ছোট ভাইয়ের বন্ধুর সাথে বিয়েটা ঠিক হয়েছে। সব কিছু জানার পর হয়তো মেয়েটা কি করবে, কিংবা বিয়েতে রাজি হবে কি না এসব নিয়ে ভাবছে। ঈশান কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল। প্রেমার পরিবার রাজি হলো, কিন্তু এখন যদি বন্ধুর বোন রাজি না হয় তাহলে ওদের কি বলবে সেটাই খুঁজে পাচ্ছে না। মান সম্মানটা মেয়েটার হাতে, যদি বিয়েটা করে তো ওর পরিবারের মান সম্মান বাঁচবে। আর ঈশান চাইছে বিয়ে করে হলেও বন্ধুর কাছাকাছি থাকতে, তাদের সম্পর্কটা যেন ঠিক হয়ে যায়। সবটা নিজের দায়িত্ব বলেই ভাবছে। প্রেমা কথা বলছে না দেখে ঈশান একটা নিঃশ্বাস ছেড়ে বলতে লাগলো, আমি জানি সবটা জানার পর আপনি বিয়েতে রাজি হবেন না। কারণটা কি? যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তার সাথে বিয়েটা হচ্ছে না, তাই এখন মান সম্মান বাঁচাতে ছোট ভাইয়ের বন্ধুকে বিয়ে করতে হবে। আপনার জায়গায় আমি হলেও মানতাম না, কিন্তু এই মুহূর্তে নিজের কথা ভাবলে চলে না। আপনার পরিবার, আপনার ভাই, এতগুলো মানুষের সামনে মান সম্মান নষ্ট হবে। সেটা ভেবে আপনার সিদ্ধান্তটা যদি একই থাকে তাহলে আমি আপনাকে জোর করব না। আমি জুনিয়র হতে পারি, তারপরেও কথা দিচ্ছি যে কখনো আপনাকে অবহেলা করব না। আমার দিক থেকে আপনাকে ভালো রাখার চেষ্টা করব। আর ভয় নেই, এটা ভাবতে হবে না যে আমার সাথে বিয়ে হলে আমি বেকার কিংবা আপনার দায়িত্ব নেওয়াটার ক্ষমতাটা আমার নেই, তেমন কিছু নয়। তবে সিদ্ধান্তটা আপনার, আমি আপনাকে জোর করব না। তবে অনেক কষ্টে আমি সবটা ঠিক করতে চাইছিলাম। আমি চাইছিলাম আমাদের সম্পর্কটা আরও মজবুত হোক। এখন সিদ্ধান্তটা আপনার। আপনার যদি মনে হয় জুনিয়র কোনো ছেলের সাথে সংসার করতে পারবেন না, তাহলে আপনি আপনার পরিবারকে বলতে পারেন আপনি বিয়েটা করবেন না। মেয়েটা তারপরও কোনো কথা বলল না, হয়তো ভয় পাচ্ছে। ঈশান টি টেবিলের উপর থেকে এক গ্লাস পানি এনে মেয়েটার দিকে এগিয়ে দিতেই ও পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। তারপর গ্লাসটা রেখে দিয়ে কিছুক্ষণ চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আব্বু আম্মুর কথাতে বিয়েতে রাজি হয়েছিলাম, কারণ আমার কোনো সম্পর্ক ছিল না, আর না কারোর সাথে এমন কোনো কমিটমেন্ট ছিল। ভেবেছিলাম যে বাসা থেকে যেখানে যার সাথে যেদিন বিয়ে দেবে বিয়েটা করে নেব। সেদিন ওই ঘটনার পর থেকে আব্বু আম্মু আমাকে নিয়ে টেনশন করছিল। একটা মানুষকে এত আটকে রাখাও যাবে না, হাজার জন হাজার কথা বলবে। আমার ভেতরে অন্যরকম একটা ভয় কাজ করে। কেউ বাজে কিছু বললে আমি সেটা সহজে ভুলতে পারি না, মন খারাপ হয়ে থাকে অনেক দিন। তাই আব্বু আম্মু ভেবেছিল আমার বিয়ে দিলে আমি দূরে চলে যাব, তাতে সমস্যাটা কম হবে। তাই বিয়েটা ঠিক করেছিল। আব্বুর বন্ধুর ছেলে ছিল, ভেবেছিলাম ভালোই হবে, কারণ আব্বু যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা বারবার ভালোই হয়। কিন্তু একটু আগে ছেলেটা হঠাৎ করে বিয়েতে বারণ করে দিল, তাই রাগ হয়ে গেছিল। আমাকে তার পছন্দ না, কিন্তু পরবর্তীতে জানতে পারলাম তার গার্লফ্রেন্ড আছে, বিয়ে হয়ে গেছে, তাই বিয়েতে বারণ করে দিয়েছিলাম। বিবাহিত একটা ছেলেকে, আর যাই হোক, বিয়ে তো করা যায় না।
মেয়েটা কিছুক্ষণ থামলো। এবার ঈশান একটু চুপ করে থেকে ভাবতে লাগলো। ওর নিজেরই গার্লফ্রেন্ড ছিল, এটা যদি মেয়েটা জানতে পারে তাহলে কি বিয়েতে না করে দিবে? সেটা বুঝতে পারলাম, তবে একটা কথা, আমারও কিন্তু রিলেশন ছিল, তবে এটা ভাববেন না যে এখনও আছে। আসলে একটা ট্র্যাপে পড়ে মেয়েটার সাথে রিলেশনে জড়িয়েছি। মেয়েটা আমার থেকে ছুতোয় টাকা পয়সা নিয়েছে। কিছুদিন পর ওর আসল চেহারা জানতে পারলাম। আমি নিজেই ব্রেকআপ করে দিয়েছি। এসব জানার পরও যদি আপনি বিয়েতে রাজি থাকেন, আমার কোনো আপত্তি নেই। আমি এই মুহূর্তে চাইছি ওই বিষয়টা থেকে বেরিয়ে আসতে। যেহেতু আব্বু আম্মু বিয়ের কথা বলছিল, আজ না হয়তো কাল বিয়েটা করতেই হতো। এই মুহূর্তে আপনার পরিবারের সম্মান বাঁচানোর জন্য বলতে পারেন, তাই বিয়েটা করতে চাইছি। দেখেন, স্বামী স্ত্রী হলে আমাদের মাঝে ভালোবাসাটা তৈরি হওয়া সেটা সময়ের ব্যাপার। বিয়েটা আজ হলেও আপনাকে করতে হতো, অন্যদিন হলেও করতে হতো, কিন্তু এখন করলে আপনার পরিবারের মান সম্মানটা বেঁচে যাবে। আমার কোনো আপত্তি নেই, তবে একটা কথা, আমাকে অবহেলা করতে পারবেন না। ভালো না বাসতে পারেন এমন কিছু করবেন না যার জন্য আমার কষ্ট হয়। আমি কষ্ট পেলে সেটা কিন্তু মনে রেখে দিই। সেটা আমি আগেও বলেছি আর এখনও বলছি। ঠিক আছে, আপনি স্টেজের দিকে যান, আমি আসি। ঈশান আর এক মুহূর্ত দেরি করলো না। দরজাটা খুলে দিতেই মেয়েটা লেহেঙ্গার দুপাশে হাত দিয়ে উঁচু করে ধরে বাইরে গেল। এবার ঈশান এসে ওর বান্ধবীদের উদ্দেশ্যে বলতে লাগলো, আপু, আপনারা অনেকে স্টেজে নিয়ে যান, আমি রেডি হয়ে আসি। মেয়েগুলো হেসে চলে গেল। ঈশান রেডি হয়ে আসলে শুভ ওকে নিয়ে গিয়ে প্রেমার পাশে বসিয়ে দিল। সন্ধ্যা হয়ে এসেছে। আব্বু আম্মুকে বাসায় পাঠিয়ে দিয়েছে। আব্বু এরই মাঝে কাছে কিছু আত্মীয় স্বজনদের বাসায় ডেকে এনেছে। কিছু তো একটা করতেই হবে। এরই মাঝে কয়েকটা বন্ধু বাদে ঈশান বাকিদের আশেপাশে দেখতে পাচ্ছে না। ঈশানের কিছু ক্লাসমেট এই মাঝে বিয়ে বাড়িতে এসেছে, হয়তো ওদেরকে বাকি বন্ধুরা খবর দিয়েছে। বিয়ে শেষ হতেই বেশ রাত হলো, তাই আপু বাসায় ফেরার জন্য তাগাদা দিতে লাগলো। তারপর ঈশান মেহেদির আব্বু আম্মু অর্থাৎ শ্বশুর শাশুড়ির সাথে কথা বলল। গাড়ির সামনে মেয়েকে নিয়ে আসতেই মেহেদির আব্বু ঈশানের একটা হাত দু হাতের মুঠোয় নিতেই দেখলো লোকটার চোখে পানি টলমল করছে। ঈশান লোকটাকে আশ্বাস দিয়ে বলল, আঙ্কেল, আমি আপনার ছেলের মতোই, এখন থেকে আমাকে না হয় ছেলেই ভাববেন। আপনাদের মেয়েকে আমি কষ্টে রাখবো না, নিশ্চিন্তে থাকতে পারেন। ওই বাড়িতে আপনাদের মেয়ে আমার আব্বু আম্মুর মেয়ের মতোই থাকবে। আব্বু আম্মুর কোনো মেয়ে নেই, তাই আপনাদের মেয়েকে নিজের মেয়ের মতোই খেয়াল রাখবে। সেটা না হয় ওনার মুখ থেকেই শুনে নেবেন, তারপরও কান্নাকাটি করবেন না। তোমার কাছে আমি সারা জীবনের জন্য ঋণী হয়ে গেলাম। তুমি তুমি আজকে এত বড় একটা বিপদের হাত থেকে আমাদের উদ্ধার করলে, যার জন্য তোমাকে যদি ধন্যবাদ জানাই সেটা আমার কাছে অনেক কম হবে। নিজে থেকে বয়সে ছোট একজনের কাছে এরকম কথা বলতে নেই আঙ্কেল। আমি আপনার আত্মীয়, আর মেয়ের জামাই কি কম? এখন থেকে আমাকে নিজের ছেলে ভাববেন। ছেলের দায়িত্ব ছিল এটুকু করা, তাই করেছি। আপনাদের যখন ইচ্ছে হবে আমাকে বলবেন, আর না হলে গিয়ে দেখে আসবেন আপনাদের মেয়েকে। কোনো বাধা বিপত্তি নেই। আর যদি মনে হয় ওনাকে কিছুদিনের জন্য এখানে রেখে দেবেন, তাহলে বলবেন, আমি এসে ওনাকে দিয়ে যাব। মেহেদি কেমন করে যেন তাকালো। প্রেমা ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে যাচ্ছে। প্রেমা আম্মুকে ছেড়ে দিয়ে এসে এবার ভাইকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। মেহেদি ওর বোনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো। ঈশানের কথাতে ওর বন্ধুরা হাসলো। মেয়েটা কেমন লজ্জা পেল। অনেক জোর করে মেহেদি ওর বোনকে উঠিয়ে দিয়ে দরজাটা লাগিয়ে দিল। তারপর কান্নায় ভেঙে পড়ল। মেহেদি ওকে জড়িয়ে ধরলে ঈশান বলতে লাগলো, কাঁদে না শোনা আপু, তুই এমন করলে আমারও কষ্ট হবে। তুই যেখানে গিয়ে থাকবি আমার মনে হবে আমার আশেপাশেই আছিস, কারণ আমার বন্ধু সবসময় আমার আশেপাশে থাকতো। আমাদের আত্মীয়তা আরও বেড়ে গেছে তোর জন্য। যেমনটা ভেবে রেখেছিলাম এমন কিছু তেমনটাই হয়েছে, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে হয়েছে। এখন কান্না করিস না, তাহলে তোর ভাইয়েরও কষ্ট হবে আপু। আমি তোমাদের ছেড়ে গিয়ে কি করে ভালো থাকবো ভাই? আমি কিছুতেই থাকতে পারবো না। তোর আমাকে প্লিজ পাঠিয়ে দিস না, প্লিজ। আমার একটু ভালো লাগবে না, খুব বেশি কষ্ট হবে রে। কি বলিস আপু? কিসব কথা বলিস? পাগলি মেয়েটা, এসব কথা বলতে হয় না। মেয়েদের একদিন বিয়ে করে বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেতেই হয়। তোকে আমরা অচেনা কোথাও পাঠাচ্ছি না। ওর থেকে ভালো ছেলে আমরা তোর জন্য পেতাম না, এটা অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম। ওর হাতে তুলে দিতে পারলে আমরা নিশ্চিন্ত হতে পারবো। তুই অনেক ভালো থাকবি আপু।
ঈশান তোকে অনেক ভালোবাসবে, দেখিস। ও হয়তো একটু অগোছালো, কিন্তু তুই নিজের মতো করে ওকে গুছিয়ে নিস। হয়েছে শালাবাবু, বোনকে আর বোঝাতে হবে না। বোন গেলেই সবটা বুঝে নিতে পারবে। আমারও ওনার সাথে মানিয়ে নিতে সহজ হবে। এবার বোনকে উঠিয়ে দাও। সে কি রে শালা, তুলাভাই বানানোর জন্য উঠে পড়ে লাগলে। তোকে খুশি করার জন্য তোর বোনকে বিয়ে করলাম, এখন থেকে সারা জীবন তোর বোনকে ভালোবাসবো। সেটা কি কম হয়ে গেল নাকি রে? হ্যাঁ ঈশান, আমার বোন খুব সহজ সরল, ভালো রাখিস ওকে। আব্বু আম্মু যেমন করে আগলে রেখেছে তেমন করে ভালোবাসিস। ও যদি কোনো ভুল করে ফেলে, তোর সিনিয়র হওয়া সত্ত্বেও জুনিয়র ভেবে মাফ করে দিস। স্বামীর কাছে স্ত্রী সবসময় জুনিয়র হয়, সেটা জানিস তো। আব্বু যদি কখনো ভুলে করে ফেলে, তাহলে তুই আমার কাছে এসে বলিস। তারপরেও তোর রাগ না কমলে আমাকে আঘাত করিস। ওকে এমন কোনো আঘাত করে কিংবা ধমক দিয়ে কথা বলিস না যার জন্য ওর মন খারাপ হয়ে যায়, আর এসব বিষয় নিয়ে পরবর্তীতে মন খারাপ করে থাকে। সারা জীবন আজকের দিনটার জন্য তোর কাছে অনেক বড় ঋণী হয়ে গেলাম। এই কথা বলে কিন্তু আর কখনো তোর বাসায় আসবো না বললাম, আর তোর বোনকেও আসতে দেব না। চুপ, ওরকম কথা বলতে নেই। যা উঠে পড়, অনেকটা পথ যেতে হবে, আর রাত হয়ে গেছে। আর শোন, দেখে শুনে যাবি। হ্যাঁ অবশ্যই, বন্ধু তার বোনকে নিজ হাতে আমার হাতে তুলে দিয়েছে, তাহলে দেখে শুনে যেতে হবে না? মেহেদি আর ওর আব্বু আম্মু থেকে বিদায় নিয়ে ঈশান বাসার উদ্দেশ্যে চলে গেল। দুটো গাড়িতে করেই ঈশানের বাকি আত্মীয় আর আব্বু ওর বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ল। 10টা বেজে গেছে। এদিকে আম্মু বাসায় এসে বেশ ভালোই তোড়জোড় করেছে। দেখেই বোঝা যাচ্ছে বাড়িটা এই সময়ের মধ্যে বেশ পরিপাটি করা হয়েছে। আব্বু প্রেমার বাসায় বলে এসেছে রিসেপশনের অনুষ্ঠানটা 1 সপ্তাহ পরে হবে। ভাইয়াকে দেশে ডেকে নেবে, আর আয়োজনটা বেশ বড় করেই করবে ভেবেছে। হঠাৎ করে বিয়ে, তাই বাসার সামনে গাড়ি এসে থামতে ঈশান খেয়াল করলো মেয়েটা ওর কাঁধে মাথা রেখে এখনও ফুপিয়ে যাচ্ছে। ঈশান ওকে ছাড়িয়ে নিল, তারপর গাড়ি থেকে নেমে গিয়ে একটা হাতটা এগিয়ে দিয়ে বলতে লাগলো, প্রেমা নিন, এবার নেমে আসুন। ঈশানের কথাতে মেয়েটা নিজের নামটা ওর মুখে শুনে কেমন যেন একটু কেঁপে উঠল। তারপর হাত দিয়ে নেমে আসলো। ঈশান ওর হাতটা ধরে এবার নামালো। মেয়েটা কয়েক পা হাঁটতেই হোঁচট খেয়ে পড়ে যেতে নিলেই ঈশান ওকে 2 হাতে জড়িয়ে ধরে ফেলল। ভয় পেয়ে গেল প্রেমা। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বুঝতে পারল যে লেহেঙ্গার ভারে মেয়েটা হাঁটতে পারছে না। কথাগুলো ভেবেই হুটহাট করে ঈশান যেটা করলো সেটার জন্য প্রেমা মোটেও প্রস্তুত ছিল না। মেয়েটাকে 2 হাতে পাজাগুলো উঠিয়ে নিল। সাথে সাথে মেয়েটা কেমন যেন ওর গলা জড়িয়ে ধরলো আর কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, কি কি কি- কি করছেন ঈশান? ছাড়ুন আমাকে, সবাই আছে এখানে। বন্ধুর বোনের দায়িত্ব নিয়েছি। হোঁচট খেয়ে পড়ে গেলে, পায়ে কিংবা কোমরে ব্যথা পেলে সেটার জন্য আমাকেই কথা শুনতে হবে। এখন কথা না বলে চুপচাপ গলা জড়িয়ে ধরে রাখুন। বাসায় তেমন আত্মীয় স্বজন নেই, তাই একদম বাসার ভিতরে এনে দাঁড় করালো মেয়েটাকে। আম্মু ওদের বরণ করে আর বাদবাকি ফর্মালিটি পূরণ করে ঈশানকে বলতেই ছেলেটা আবারও মেয়েটাকে রুমে নিয়ে গেল। ঈশানের কতগুলো কাজিন এসে প্রেমার সাথে কথা বলতে লাগলো। রাতে আম্মু গিয়ে মেয়েটাকে খাইয়ে দিল। দুপুর থেকে আধ পেটা খেয়ে বসে আছে। আম্মু ঈশানকে রুমে পাঠাতেই ও দরজা লাগিয়ে দিয়ে এগিয়ে আসলো। ঈশানের আসার শব্দে মেয়েটা গুটিয়ে গেল। ঈশান যখন ওর সামনে দাঁড়ালো তখন মেয়েটা বেডে থেকে নেমে আসলো। সালাম করতে গিয়েও চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর নিজেই বলতে শুরু করলো, আপনি যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে পারি ঈশান? আমার কোনো বিষয় কিংবা নিজের কোনো বিষয়ে অনুমতি নিতে হবে না। আপনি আমার স্ত্রী, আপনার অধিকার আছে কথা বলার। না, মানে বলছিলাম কি যে আমি সালাম করলাম না, এজন্যই যে সালাম করলে আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা নিচু করলে সেটাতে নিজেকে মানুষকে সামনে মাথা নত করা হয়, আর এটা গুনহার কাজ, তাই আমি সালাম করিনি। আপনি রাগ করবেন? তাহলে না হয় আমি... না, রাগ করার কিছুই নেই। আমিও এটা জানি। আপনি সালাম করতে গেলে আমি কথাটা বলতাম। আপনাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না। আপনি শুয়ে পড়ুন আর ঘুমানোর চেষ্টা করুন। আজকে অনেক ধকল গেল আপনাদের উপর দিয়ে। কেন, আপনি শোবেন না? হ্যাঁ শোনো, আর আপনি নয়, তুমি। সময় লাগবে। আমি আপনার জুনিয়র, তাতে সময় লাগার কিছুই নেই। হতে পারেন, কিন্তু স্বামী তো।
ঈশান মেয়েটার হাত ধরল, তারপর বেডে বসিয়ে দিয়ে লাইটটা অফ করে দিয়ে আসলো। ঈশান মেয়েটাকে এই মুহূর্তে এমন কোনো পরিস্থিতিতে ফেলতে চাইছে না যার জন্য ওর মনের উপর কোনো প্রভাব পড়ুক। আস্তে আস্তে সবটা ঠিক হবে। তাই মেয়েটাকে বসিয়ে দিয়ে ড্রিম লাইটটা জ্বালিয়ে দিয়ে সামনাসামনি বসলো। ঈশান এবার মেয়েটার ঘুমটা তুললো। খেয়াল করলো মেয়েটাকে মেকআপের দ্বারা তেমন করে সাজানো হয়নি, তারপর একদম একটা পরীর মতো লাগছে। ঈশান সাথে সাথে শুক্রিয়া আদায় করে বলল, মাশাআল্লাহ, এমন কাউকে লাইফে পাবো কখনো ভাবতেও পাইনি। সত্যি আপনি খুব সুন্দর প্রেমা। সেদিন খুব আফসোস হয়েছিল যখন জানতে পেরেছিলাম যে এত সুন্দর, কিউট আর মিষ্টি একটা বোন আছে আমার বন্ধু, আর বন্ধু সেটা জানাইনি। আর আজকে আরও অবাক হলাম এটা জানার পর্যায়ে আমাকে বোন জামাই করার জন্য ভেবে রেখেছিল, আর সেটা একবার আমাকে বলেওনি। বললে ওই বাজে মেয়েটার পাল্লায় পড়তাম না, জানেন। অন্য কোনো মেয়ের কথা আমার সামনে বলবেন না। আপনি আমার তো আমারই থাকবেন। অন্য কারোর কথা বললে সেটা আমার ভালো লাগবে না। বারবার আমাকে মনে করাতে হবে না যে আপনার রিলেশন ছিল। বাবা, ম্যাডাম দেখি রাগও করতে পারে। যাই হোক, দেখছি বিয়ে হতে না হতেই আমাকে জামাই বলে মেনে নিয়েছে। তবে নয়তো কি, জামাই ব্রেকআপ করে দিয়ে এসেছে, সে গল্প আমাকে বারবার শোনাতে হবে না। আপনার আমার সাথে শুতে ইচ্ছা না থাকলে আপনি বলুন, আমি নিচে গিয়ে শোবো। তারপরও আমাকে এইসব মনে করাতে হবে না। বিয়ে করেছে কি বউয়ের থেকে দূরে থাকার জন্য নাকি? হ্যাঁ, আর এসব যদি করি তাহলে বন্ধু আমাকে ফাঁসি দিয়ে মারবে। মেয়েটা মুচকি হাসলো। লজ্জায় কেমন মুখটা লাল হয়ে আছে। কিছুক্ষণ ওর মুখটা তুলে ধরে দেখলো লজ্জা পাচ্ছে ভেবে ওকে ছেড়ে দিল। আবারও বলল, নিন এবার শুয়ে পড়ুন। মেয়েটা মাথা নেড়ে পাশে শুয়ে পড়ল। ঈশানও মেয়েটার দিকে মুখ করে শুলো। কেমন যেন অস্বস্তি ফিল হচ্ছে, নিজেরই নার্ভাস লাগছে। তাহলে মেয়েটার কি অবস্থা? ঈশান বন্ধুর কাছে শুনেছিল যে অচেনা একটা মেয়ে বউ হিসেবে আসার পর পুরো একটা মাস নাকি তার পাশে শুতে নার্ভাস লেগেছিল। যাই হোক, পরদিন সকালবেলা যখন ঘুম ভাঙলো, প্রেমার খেয়াল করলো ও কাউকে জড়িয়ে ধরে রেখেছে। আর যাকে জড়িয়ে ধরে রেখেছে সে ওকে বুকের সাথে শক্ত করে চেপে ধরে রেখেছে। মেয়েটার নিঃশ্বাসটা নিতে কষ্ট হচ্ছে। চোখ মেলে তাকিয়ে দেখে ঈশান ওকে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। প্রেমাও একদম বুকের সাথে লেপ্টে আছে ছেলেটার। লজ্জা পেলে কিছুটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই এবার ঈশান বিরক্তিতে মুখটা কিছুটা কুঁচকে নিয়ে বলতে লাগলো, ঘুম আসিয়ে দেন না, এমন করছেন কেন? ঈশানের কথাতে মেয়েটা আরেকটু লজ্জা পেল, কারণ ওকে বুকের সাথে একদম ঈশান জড়িয়ে নিয়েছে। মেয়েটা কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ঈশানের বুকে ধাক্কা দিয়ে বলতে লাগলো, আপনি ঘুমান ঈশান, আমাকে যেতে দেন, আমি গোসলে যাব। ঈশান কোনো কথা বলছে না। ছেলেটাকে প্রেমা আরেকটু জোরে ধাক্কা দিল। ঘুমটা তো ভাঙলো না, তবে ওকে ছেড়ে দিল। সাথে সাথে প্রেমা দেখলো ঈশানের গালে আর কপালে কেমন যেন লিপস্টিকের ছাপ, এমনকি গলায়ও লেগে আছে। তার মানে রাতে ঘুমের ঘোরে ও ঈশানের কাছে চলে এসেছিল আর এমন কাজ করেছে। লজ্জা পেয়ে প্রেমা ওয়াশরুমে চলে গেল। আধা ঘন্টা বাদে শাওয়ার নিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে যখন আয়নার সামনে এসে দাঁড়ালো, মনে হলো কেউ একজন বেডে বসে ওকে বেশ ভালোভাবে পর্যবেক্ষণ করছে। অন্যদিকে 15 মিনিট বাদেই ঈশানের ঘুম ভাঙে। ওকে না পেয়ে উঠে বসলো। তারপর ওয়াশরুমের শাওয়ার নেওয়ার শব্দ পেতেই বুঝতে পারলো মেয়েটা শাওয়ার নিচ্ছে। তারপর যখন মেয়েটা বেরিয়ে আসলো, খেয়াল করলো কালো একটা শাড়ি পরেছে প্রেমা। পেটের কিছুটা অংশ উন্মুক্ত হয়ে গেছে আর শাড়ির ফাঁক গলিয়ে কেমন যেন নাভিটা উকি দিচ্ছে। এমন কিছু দেখে ঈশান ঘোর লাগা চোখে মেয়েটার দিকে তাকিয়ে রইল। প্রেমা ঈশানের দিকে তাকাতেই খেয়াল করলো কেমন যেন লজ্জায় লাল হয়ে যাচ্ছে মেয়েটা। ঈশানকে এমন করে তাকিয়ে থাকতে দেখে প্রেমার মনে পড়ল ঈশানকে এখন থেকে ছেলেটাকে বারণও করতে পারবে না। কালকে ওর সাথে বিয়ে হয়েছে। লজ্জায় মেয়েটা লাল হয়ে গেল, কেমন যেন মুখ অন্যদিকে ফিরিয়ে নিল। ঈশান আর বসে থাকতে পারল না। বউ তো আজ না হলে কাল ভালো তো বাসবেই। কথাগুলো ভেবেই উঠে এসে মেয়েটার পিছনে দাঁড়ালো। প্রেমা ওর দিকে তাকাতেই ঈশান ওর শাড়ির নিচ দিয়ে পেটের উপর দুহাত রেখে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল। মেয়েটাও কেমন আলগোছে ওর বুকের সাথে লেপ্টে গেল। লজ্জা মাখা দৃষ্টিতে প্রেমা আয়নার দিকে ঈশানের চোখের দিকে তাকিয়ে রইল। ঈশান ওর কাঁধে থুতনি ঠেকিয়ে ফিসফিস করে বলতে লাগলো, সবসময় শুনে এসেছি ভেজা অবস্থায় নিজের বউকে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগে, আর বিয়ের পরদিন নাকি মেয়েদের সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পায়।
বউকে এরকম একটা রূপে দেখার পর সেটা বুঝতে পারলাম সেটা সত্যি। মেয়েটা লজ্জায় মুখটা নামিয়ে ফেলতেই ঈশান ওর ঘাড়ে নাক ডুবিয়ে দিল। সাথে সাথে প্রেমা ঈশানের হাতের উপর দু হাতে খামচে ধরল। কিছু বুঝে ওঠার আগেই ঈশান ওর গলায় একটা ডিপলি কিস করতেই মেয়েটা কেঁপে উঠল। ঈশান আদরের মাত্রাটা কিছুটা বাড়াতে মেয়েটা ঝড়ের গতিতে ওর দিকে ফিরে বুকের সাথে লেপ্টে গেল। মেয়েটা ঈশানের বুকে মুখ গুজে দিয়েই কেমন যেন জোরে জোরে শ্বাস নিতে লাগলো। ঈশান মুচকি হেসে মেয়েটাকে জড়িয়ে ধরে মাথায় কয়েকটা চুমো দিল। ভালো থাকুক ভালোবাসা, নতুন জীবনের দিকে এগিয়ে যাক ওরা। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।